Oh God. হ্যালো গাইস, হ্যালো সব কিছু ঠিকঠাক আছে না? হ্যাঁ, ঠিকঠাক লাগতেছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে চলতরিতের 7 নম্বর লেকচারে স্বাগতম। সো আমরা আসলে সার্কিট সলভিং করতেছিলাম। তোমাদের মনে আছে কিনা বিভিন্ন ধরনের সার্কিট সলভিং মেথড নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরো 3 ধরনের সার্কিট নিয়ে পড়াশোনা করব। এবং আমি প্রথমেই বলে দিই এগুলো তোমাদের এইচএসসি পরীক্ষায় লাগবে না। আজকে যে 3টা নিয়ে পড়াশোনা হবে আমি এর জন্যই 3টাকে একসাথে রাখছি। এই 3টার একটাও তোমার এইচএসসি তে লাগবে না। ঠিক আছে, সো কারো যদি টার্গেট হয় ইঞ্জিনিয়ারিং, আজকের ক্লাসটা শুধুমাত্র তার জন্য। কারো যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট না হয়, আজকের ক্লাসটাকে তুমি চাইলে পুরোপুরি স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। কারণ আজকের ক্লাসে যা যা পড়ানো হবে এগুলো কোনোটাই এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। এগুলো হয়তো বা অ্যাডমিশনে যায় কাজে লাগবে। স্পেশালি এইটা হচ্ছে একটা বার সাস্টে চলেও আসছে ইনফাইনাইট সার্কিট। সিমেট্রিক সার্কিটের যে কনসেপ্ট, এটা হচ্ছে অনেকগুলো জটিল সার্কিটকে তোমাকে ইজিলি সলভ করাই দিবে, যে সার্কিটগুলো নর্মালি সলভ করতে গেলে অনেক বেশি প্যারা হয়ে যেত। সেম কাহিনী ওয়াই ডেল্টার জন্য, ওয়াই ডেল্টাতেও তোমার এই মেথড যদি অ্যাপ্লাই করো দেখবে বেশ কিছু কঠিন সার্কিট তুমি ইজিলি সলভ করতে পারতেছো। সেগুলো হচ্ছে কিছু প্রসেস যেগুলো তোমার কমপ্লেক্স সার্কিট সলভিংকে করে দিবে হচ্ছে অনেক সহজ এবং অনেক বেশি ইজি যদি তোমার এই মেথডগুলো জানা থাকে। বাট এগুলো তুমি এইচএসসি পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবা না, কারণ তোমার বইয়ের মধ্যে এগুলো খুব বেশি ভালো মতো দেওয়া নাই। বাট তুমি অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারবা, কারণ অ্যাডমিশনে যদি কোনো জটিল সার্কিট চলে আসে তখন তোমার এগুলো অ্যাপ্লাই করা ছাড়া কোনো উপায় নেই। তার মধ্যে একটা অলরেডি চলেও আসছে। ঠিক আছে, তো যারা ক্লাসে জয়েন করছেন আমার একটু জানাই দেওয়া লাগবে সব কিছু ঠিকঠাক আছে কিনা, লাইক আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা, সব কিছু ঠিকঠাক দেখতে পারতেছেন কিনা। কারণ আজকের ক্লাসে এই 3টা জিনিস আমাদের কমপ্লিট করা লাগবে। সো যত তাড়াতাড়ি আমরা পড়ে যাব শেষও তত তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো কোনোটা আসলে কঠিন না। একটাবার যদি তুমি বুঝা যাও তারপর দেখবে এগুলো আসলে খুবই সহজ। জাস্ট তোমার একটু ফ্লোর মধ্যে থাকা লাগবে, প্রত্যেকটা জিনিস একটু বুঝে অ্যাপ্লাই করা লাগবে, তাহলে আসলে কাজ হয়ে যাবে। সো লেট মি নো, ইজ এভরিথিং ক্লিয়ার অর নট? আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, এখানে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা? সব ঠিকঠাক থাকলে আমরা দেরি না করে ক্লাস শুরু করে দিব। লেটস গো বাচ্চারা, আমাকে একটু জানাই দাও। চলো দাদা ছুটি দেন। ক্লাস শুরু হয়েছে মাত্র, মাইট দিব কিন্তু, ঠিক আছে? ছুটি দেন দাঁত বেটা। চলো 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 ক্লাস শুরু, আসো আসো আসো। তোমাদের হোমওয়ার্ক দিছিলাম 2টি ইনফাইনাইট সার্কিট, মনে আছে? যাই হোক, এখন কথা হচ্ছে ভাই আমাদের কাছে যদি এরকম একটা ইনফাইনাইট সার্কিট দেওয়া থাকে, প্রশ্নে ধরো তোমার বলছে যে তোমার কাছে কি দেওয়া আছে, একটা ইনফাইনাইট সার্কিট দেওয়া আছে। ইনফাইনাইট সার্কিট মানে কি? মানে সার্কিটের মধ্যে রোধের যে সংখ্যা, সেই রোধের সংখ্যা হচ্ছে ইনফিনিটি। মানে রোধের কোনো শেষ নাই, ইনফিনিটি সংখ্যক রোধ আছে, ইনফিনিটি পর্যন্ত। আর যদি তোমাকে বলে এখানে তুল্য রোধ নির্ণয় করো, তাহলে কেমনে করবা? প্রথম কথা, এখানে যদি তুমি কোনো প্রপার প্রসেস অ্যাপ্লাই না করো, এইটা সলভ করতে কিন্তু হিমশিম খেয়ে যাবা। কারণ রোধ আছে কোন পর্যন্ত? একদম অসীম পর্যন্ত। সো এই টাইপের সার্কিট যদি চলে আসে তখন আসলে আমাদের একটু প্রপার রুল ফলো করা লাগবে। যদি আমরা রুল ফলো করে আগাই তাহলেই কোনো সমস্যা হবে না। দেখো এখানে রুলগুলো বলা আছে কিভাবে এই টাইপের সার্কিট আমরা সলভ করব। প্রথম রুলটা খেয়াল করো, পুরো বর্তনীর তুল্য রোধকে আমরা এক্স ধরবো। মানে আমরা প্রথমেই চিন্তা করে নিব এই যে সার্কিটটা, এই টোটাল সার্কিটের তুল্য রোধ হচ্ছে এক্স। তারপর প্রথম রিপিটেটিভ অংশটুকুকে বাদ দিয়ে বাকি অংশের তুল্য রোধকেও আমরা এক্স ধরবো। ভাই আর রিপিটেটিভ অংশ কি? এই টাইপের সার্কিট যখন তোমার আসবে তুমি দেখবা একটা সার্টেন পার্ট অফ দ্য সার্কিট বারবার রিপিট হচ্ছে। যেমন তুমি যদি এই সার্কিটটার দিকে একটু তাকাও, দেখো তো সার্কিটের এই পার্টটা রিপিট হচ্ছে না? এই যে এই জিনিসটা কিন্তু রিপিট হচ্ছে, দেখো বারবার রিপিট হচ্ছে একই জিনিসই, অসীম সংখ্যক একই জিনিস এইভাবে রিপিট হয়েছে। এই জিনিসটা রিপিট হয়েছে, ঠিক আছে? কোন জিনিসটা রিপিট হয়েছে? যেটা ওকে, এইটা আছে অসীম সংখ্যক। প্রথম যে রিপিটেটিভ পার্ট, তার মানে এই প্রথম পার্টটাকে বাদ দিয়ে বাকি অংশটুকুর রোধকেও আমরা কি চিন্তা করব? এক্স। এখন তোমার কাছে মনে হতে পারে কেন ভাইয়া? কারণ দেখো এই জিনিসটা অসীম সংখ্যক আছে এবং পরস্পরের সাথে কিভাবে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত, তাই না? এই জিনিসটা কতগুলো আছে? একদম অসীম সংখ্যক আছে এবং পরস্পরের সাথে কিভাবে যুক্ত? দেখা যাচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত। সেক্ষেত্রে একটাকে আসলে যদি আমরা বাদও দিয়ে দেই, তাতে বাকি অংশের তুল্য রোধে খুব বেশি ইফেক্ট পড়বে না। ধরো তোমার কাছে এরকম রিপিটেটিভ পার্ট আছে হচ্ছে 1000টা, তার মধ্যে তুমি একটা বাদ দিলা, বাকি অংশের তুল্য রোধ কত হবে? যদি 1000টা থাকতো তাহলে ধরো এক একটা রোধ হচ্ছে আর, তাহলে 1000টা রোধ হইতো হচ্ছে 1000 আর।
ওকে, যদি আমি একটাকে বাদ দিই সেক্ষেত্রে রোধ কত হবে? সেক্ষেত্রে রোধ হবে হচ্ছে 999। আর খুব বেশি পার্থক্য আছে? খুব বেশি পার্থক্য নাই। ধরলাম আমি সমান্তরাল সমবায়ে যুক্ত, সেক্ষেত্রে যদি 1000টা থাকে 1000টার রোধ কত হবে? আর ডিভাইডেড বাই 1000। যদি আমি একটা বাদ দিই, একটা বাদ দিলে রোধ কত হবে? আর ডিভাইডেড বাই 999। খুব বেশি পার্থক্য আছে? খুব বেশি পার্থক্য নাই। সো আমরা প্রথম রিপিটেটিভ পার্টটা সহ একবার পুরা বর্তনীর তুল্য রোধকে ধরবো এক্স, আর একবার প্রথম রিপিটেটিভ পার্টটা বাদ দিয়ে বর্তনীর বাকি অংশের তুল্য রোধকেও কত ধরবো? এক্স ধরবো, কারণ দুইটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই। এবং আমাদের আলটিমেট গোল হচ্ছে এক্স এর মান বের করা, কারণ আমাদের টার্গেট কি? এই সার্কিটের বা এই বর্তনীর তুল্য রোধ বের করা। এবং বর্তনীর তুল্য রোধকে আমরা কত ধরছি? এক্স ধরছি। প্রথমেই ধরছি না পুরা বর্তনীর তুল্য রোধ এক্স, তার মানে সামহাও যদি আমি এক্স এর মান বের করতে পারি তাহলে আসলে বর্তনীর তুল্য রোধ বের হয়ে যাবে। এখন এই জিনিসটাই কিভাবে বের করব, চলো আমরা ম্যাথের মাধ্যমে করে ফেলি। ঠিক আছে, তাহলে প্রসেস বুঝে গেছি। প্রথমে আমরা ধরবো পুরা বর্তনীর তুল্য রোধ হচ্ছে এক্স, দেন একটা রিপিটেটিভ পার্টকে বাদ দিয়ে, মানে যেই জিনিসটা রিপিট হচ্ছে বারবার, প্রথম যে রিপিটেটিভ পার্টটা সেটাকে বাদ দিয়ে সার্কিটের বাকি অংশের তুল্য রোধকেও কত ধরবো? এক্স ধরবো। দেন হচ্ছে এক্স এর মানটা আমরা সলভ করব, এবং এক্স এর যে মান বের হবে সেটা আসলে আমাদের বর্তনীর তুল্য রোধ, কারণ আমরা প্রথমেই ধরে নিছি যে ধরি এই বর্তনীর তুল্য রোধ হচ্ছে এক্স। ওকে, লেটস গো। আসো প্রথম ম্যাথ কি বলছে? আর ইকুইভ্যালেন্ট বা আর এ বি ইজ ইকুয়ালস টু ওয়াট, তার মানে এই পয়েন্ট এবং এই পয়েন্টের অ্যাক্রসে তুল্য রোধ নির্ণয় করা লাগবে। তাহলে আমরা প্রথমেই লিখে নিব ধরি, লেখো লেখো লেখো, একটা ম্যাথ প্রপারলি লেখো। ওকে, কি ধরবা? ধরি বর্তনীর তুল্য রোধ হচ্ছে এক্স। ওকে, বর্তনীর তুল্য রোধ কত? ধরলাম হচ্ছে এক্স। ওকে, এখন কাজ কি? এখন কাজ হচ্ছে রিপিটেটিভ পার্ট খুঁজে বের করো, বর্তনীর মধ্যে কোন জিনিসটা রিপিট হচ্ছে। দেখো বর্তনীর মধ্যে বারবার রিপিট হচ্ছে এই জিনিসটা, এইটা, 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 এইটা। তাহলে এবার কি করব? প্রথম যে রিপিটেটিভ পার্ট এইটাকে বাদ দিয়ে বর্তনীর যে বাকি অংশ, বাকি অংশের তুল্য রোধকেও চিন্তা করো এক্স। তাহলে আমি চিন্তা করলাম এতটুকুর তুল্য রোধ কত? এক্স। ঠিক আছে, একদম এক্স হবে না, এক্স এর চেয়ে একটু কম আসবে বা বেশি আসবে, বাট আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ এক্সই হবে। ওকে, সমস্যা নেই কোনো এই পর্যন্ত, ভেরি গুড। তাহলে ভাইয়া আমার এই পার্টের তুল্য রোধ যদি এক্স হয়, এই পুরা পার্টের পরিবর্তে আমি এক্স মানের একটা রোধ বসাই দিতে পারি না? এটাই তো তুল্য রোধের কনসেপ্ট। ধরো তোমার কাছে তিনটা রোধ আছে, 2, 4, 6, এবং আমি বললাম যে তুল্য রোধ হচ্ছে 12, তাহলে তুমি কি করতে পারো? এই 2, 4, 6কে সরিয়ে সেখানে 12 ওহম মানের একটা রোধ বসাই দিতে পারো, সেম জিনিসই হবে। তাহলে আমার সার্কিটের প্রথম রিপিটেটিভ পার্টটা বাদ দিয়ে যদি বাকি অংশের তুল্য রোধ এক্স হয়, তাহলে বাকি পুরো অংশের পরিবর্তে আমি কি করতে পারি? এক্স মানের একটা সিঙ্গেল রোধ বসাই দিতে পারি। সেটা আমি করব, এই হচ্ছে এ, এখানে আছে একটা রোধ, এখানে আছে একটা রোধ, এখানে আছে হচ্ছে বি, এটা এ, এটা বি, এটা আর, এটা আর। এটা হচ্ছে প্রথম রিপিটেটিভ পার্ট, প্রথম যে পার্টটা রিপিট হইছে। এইটা বাদে সার্কিটের বাকি অংশের তুল্য রোধকে আমি কত ধরছি? এক্স। তাহলে সার্কিটের বাকি অংশের পরিবর্তে আমি সিম্পলি এক্স মানের একটা রোধ বসাই দিতে পারি। ওকে, তাহলে আমাকে বলো তো এই বর্তনীর তুল্য রোধ এখন কত? বলো বলো বলো, এই বর্তনীর তুল্য রোধ কত হবে? এই বর্তনীর তুল্য রোধ হবে হচ্ছে, এখানে আর এবং এক্স কেমনে আছে? প্যারালালি আছে, তার মানে এইটুকুর তুল্য রোধ হচ্ছে আর এক্স ডিভাইডেড বাই আর প্লাস এক্স। ওকে, এই অংশটা আর এর সাথে কিভাবে আছে? শ্রেণী সংযোগে আছে। এই দুজন আছে সমান্তরালে, আর এবং এক্স, তুল্য রোধ কত হবে? আর এক্স ডিভাইডেড বাই আর প্লাস এক্স। তার সাথে আর কিভাবে আছে? শ্রেণী সমবায়ে। তাহলে বর্তনীর তুল্য রোধ কত হবে? বর্তনীর তুল্য রোধ হবে হচ্ছে আর প্লাস আর এক্স ডিভাইডেড বাই আর প্লাস এক্স। ঠিক আছে, এটা কি? এইটা হচ্ছে আমাদের বর্তনীর তুল্য রোধ। ওকে, এখন বর্তনীর তুল্য রোধকে তুমি কত ধরছো? প্রথমেই লিখছো ধরি বর্তনীর তুল্য রোধ সমান এক্স। এটা কি বের করছো? বর্তনীর তুল্য রোধ, আর তুল্য রোধকে কত ধরছো? এক্স। তার মানে কি এইটা সমানই আসলে এক্স। তুমি প্রথমেই ধরে নিয়েছো বর্তনীর তুল্য রোধ হচ্ছে এক্স, এবং পরবর্তীতে এইটুকু অংশের রোধকেও বা এইটুকু অংশের তুল্য রোধকেও এক্স ধরে তুমি পুরা বর্তনীর তুল্য রোধটা নির্ণয় করছো। সেটা কত আসছে? আর প্লাস আর এক্স ডিভাইডেড বাই আর প্লাস এক্স। তার মানে এই অংশটুকুর মানে কি? এক্স এর মানের সমান, কারণ পুরা বর্তনীর তুল্য রোধকেও তুমি এক্সই ধরে রাখছো। তাহলে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়ালস টু আর প্লাস আর এক্স ডিভাইডেড বাই আর প্লাস এক্স। কাজ হচ্ছে এখান থেকে এক্স এর মানটা বের করা, কারণ তোমার পুরা বর্তনীর তুল্য রোধ লাগবে এবং পুরা বর্তনীর তুল্য রোধকে ধরছো হচ্ছে তুমি এক্স, তো এখান থেকে জাস্ট এক্স এর মানটা বের করা লাগবে। কিভাবে করা যেতে পারে? চলো চলো সমীকরণ সলভ করা লাগবে, গুণ করো, লসাগু করো, তাহলে কত আসবে? আর প্লাস এক্স ইন্টু এক্স, এখানে আসবে আর ইন্টু আর প্লাস এক্স প্লাস আর এক্স। বুঝছো? যদি এখান থেকে আমরা সলভ করি, লেখো কি আসবে?
rx প্লাস এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার্ড প্লাস 2rx। এটাকে বাম পাশে নিয়ে আসো, তাইলে হয়ে যাবে এক্স স্কোয়ার্ড মাইনাস আর এক্স মাইনাস আর স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পাইছি? আমরা পাইছি হচ্ছে এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ। কি পেয়েছি? এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ। তার মানে এক্স এর দুইটা মান আমরা এখান থেকে পাবো। সো আমাদের কাজ হচ্ছে এখান থেকে এক্স এর দুইটা মূল বের করা। বের করার পর হচ্ছে আমরা বাকি অ্যানালাইসিসটুকু চালাবো। তাহলে দ্বিঘাত সমীকরণটা কিরকম? এক্স স্কোয়ার্ড মাইনাস আর এক্স মাইনাস আর স্কোয়ার্ড, তাই না? এক্স স্কোয়ার্ড মাইনাস আর এক্স মাইনাস আর স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 0। এটা যদি x এর একটা দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে আমাকে বলো দ্বিঘাত সমীকরণে a এর মান কত? a এর মান হচ্ছে 1, b এর মান কত? -8 এবং c এর মান কত? -r²। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণে a b c এর মান। আমরা অলরেডি জানি একটা দ্বিঘাত সমীকরণ যদি এরকম হয় ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0, তাহলে তার দুইটা মূল কি হয়? একটা হয় হচ্ছে -b প্লাস √b² মাইনাস 4ca ডিভাইডেড বাই 2ic, আর একটা কি হয়? x2 ইজ ইকুয়ালস টু -b মাইনাস √b² মাইনাস 4ca ডিভাইডেড বাই 2ic। ওকে, এটা দ্বিঘাত সমীকরণের ফর্মুলা মূল বের করার। সো আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে কি করব? এই যে আমাদের দ্বিঘাত সমীকরণটা, তার দুইটা মূল বের করব। সেখান থেকে আমরা x এর দুইটা মান পেয়ে যাব, মানে তুল্য রোধের দুইটা মান পেয়ে যাব। দেন দেখব বর্তনীর তুল্য রোধ যেটা, সেটা কোনটা হওয়া সম্ভব। কারণ একই বর্তনীর তুল্য রোধ তো দুইটা হওয়া সম্ভব না, যে কোনো একটা হবে। সেটা আমরা ফাইন্ড আউট করব কোনটা হয়। লেটস গো। তাহলে ভাইয়া এখান থেকে যদি আমি সলভ করি, x এর প্রথমটা কত হবে বলো? -b। b মানে কত এই সমীকরণে? -r। তাহলে -b সমান কত হবে? +r। তাহলে +r প্লাস √b² মানে হচ্ছে -r², তাহলে হয়ে যাবে r² মাইনাস 4ca। এই 4 ইনটু c কত? -r², a কত? 1। তাহলে -4ca কত হবে? -4 ইনটু -r² ইনটু 1 মানে হচ্ছে +4r²। লেখো +4r² ডিভাইডেড বাই 2 ইনটু a। ঠিক আছে, a এর মান হচ্ছে 1 এই সমীকরণের জন্য। সো এখান থেকে যদি আমরা লিখি, আসবে হচ্ছে r প্লাস √5r ডিভাইডেড বাই 2। তাহলে লেখা যেতে পারে √5 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু r। ওকে, এইটা হচ্ছে একটা x এর মান। যদি এই সমীকরণটা আমরা সলভ করি, আর একটা মান কি আসতে পারে? আর একটা মান আসতে পারে হচ্ছে x2 is equals to -b minus √b² minus 4ca divided by twice a। সো এখান থেকে যদি সলভ করি, এখান থেকে সলভ করলে আসবে হচ্ছে 1 minus √5 divided by 2 into r। এখন তুমি চিন্তা করো, x এর দুইটা মান বের হইছে, x জিনিসটা কি? তুল্য রোধ। এর মধ্যে কোন মানটা তুল্য রোধের হওয়া সম্ভব এবং কোনটা হওয়া সম্ভব না? সেকেন্ডটা হওয়া সম্ভব না। এটা পসিবল না। কেন পসিবল না? কারণ এখানে ভ্যালু চলে আসতেছে মাইনাস। তুমি চিন্তা করে দেখো, √5 এর মান কত? 2 পয়েন্ট সামথিং, তাই না? তাহলে 1 থেকে 2 পয়েন্ট সামথিং মাইনাস করলে রেজাল্ট কি আসবে? নেগেটিভ আসবে। তুল্য রোধের মান কখনো নেগেটিভ হওয়া সম্ভব? ইম্পসিবল। রোধের মান তো নেগেটিভ হয় না, তুল্য রোধের মান কেমনে নেগেটিভ হবে? সম্ভব না। তার মানে তুল্য রোধের মান এটা হওয়া পসিবল না, নেগেটিভ হইতে পারবে না, এটা হওয়া পসিবল নয়। ওকে, নেগেটিভ রেজিস্ট্যান্সের কোনো সিগনিফিকেন্স নাই, রোধ কখনো মাইনাস হয় না। তাহলে তুল্য রোধ কেমনে মাইনাস হবে বলো? তাহলে x এর মান কোনটা গ্রহণযোগ্য হবে? এইটা। তারপরে আমরা যে ইনফাইনাইট সার্কিটটা আঁকছিলাম, তার তুল্য রোধ কত? তার তুল্য রোধ হচ্ছে R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু √5 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু R। বুঝতে পেরেছো? একদমই সহজ। পারবো। তাহলে কাজ কি? কাজ হচ্ছে প্রথমে পুরা বর্তনীর তুল্য রোধকে x ধরা, দেন প্রথম রিপিটেটিভ পার্টটা বাদ দিয়ে সার্কিটের যে বাকি অংশ তার তুল্য রোধকেও x ধরা এবং সার্কিটের বাকি অংশের পরিবর্তে x মানের একটা রোধ বসাই দেওয়া। দেন বসানোর পরে এখান থেকে সার্কিটের তুল্য রোধ আরেকবার ক্যালকুলেট করা। আর শুরুতে তুমি সার্কিটের তুল্য রোধকে x ধরেই রাখছো, তাহলে এখান থেকে তুল্য রোধ যেটা পাবা সেটা সমান লিখে দিবা হচ্ছে x, কারণ দুইটাই একই সার্কিটের তুল্য রোধকে ইন্ডিকেট করতেছে। দেন এই সার্কিটটাকে সলভ করে, সমীকরণটাকে সলভ করে x এর দুইটা মান বের করবা। x এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে সব সময়, ইনফাইনাইট সার্কিট দিলেই দেখবে x এর কি আসতেছে? একটা দ্বিঘাত সমীকরণ আসতেছে। সেখান থেকে তুমি x এর দুইটা মূল বা যে দুইটা রুট সেই দুইটা বের করে ফেলবা, দেখবে একটা আসবে প্লাস, একটা আসবে হচ্ছে মাইনাস। এখন তুল্য রোধের মান তো কখনো মাইনাস হওয়া সম্ভব না, তার মানে যে মাইনাস অ্যান্সারটা আসছে সেটা অবশ্যই ভুল। তাহলে মাইনাস অ্যান্সারটা যাবে বাদ, কারেক্ট অ্যান্সার কোনটা হবে? প্লাসটা। x এর মান বের হইছে, x ই তো তুল্য রোধ, তার মানে তুমি তোমার বর্তনীর তুল্য রোধ পেয়ে গেছো। x এর যে পজিটিভ ভ্যালুটা আসবে দ্যাট উইল বি দ্য অ্যান্সার।
পারবো? শিওর? কেমনে বুঝবো ভাইয়া তুমি পারতেছো? তার জন্য আরো একটা সলভ করা লাগবে, আসো। এটা হচ্ছে আরেকটা। ওকে, একটু নিজে নিজে চেষ্টা করো তো দেখি। না ভাইয়া আমি নিজে নিজে চেষ্টা করব না, আপনার সাথেই করব। পরীক্ষাটাও আমার দিয়েই দেওয়াও। নিজে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। সব সময় বলি তোমাদের নিজেদের প্র্যাকটিস করা লাগবে। আমি পড়াই দিচ্ছি, দ্যাট ইজ গুড, সমস্যা নেই। যা যা লাগবে সবই আমি পড়াই দিব, বাট তুমি যদি না পড়ো দিন শেষে, তাহলে কিন্তু সব কিছুই বৃথা। ওকে, গ্রেট। তাহলে আসো, এখানে আমাদের কাজ কি? একটা ইনফাইনাইট সার্কিট দেওয়া আছে, দিয়ে বলছে হচ্ছে সার্কিটটার তুল্যরোধ নির্ণয় করো। একই জিনিস করব। আমরা প্রথমে কি ধরে নিব? প্রথমেই ধরে নিব এই বর্তনীর তুল্যরোধ এক্স। কি লিখবো প্রথমেই? ধরি। কি লিখবো? ধরি। ওকে, ধরি বর্তনীর তুল্যরোধ কত? এক্স। ওকে, বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? এক্স। ফাইন। এখন আমার কাজ কি? সার্কিটের মধ্যে কোন জিনিসটা রিপিট হচ্ছে? এবার কি এইটা রিপিট হচ্ছে নাকি? এখানে তো কোনো রোধই নাই, তাহলে এবার রিপিট হচ্ছে কোনটা? রিপিটেড পার্টটা ভালো মতো খুঁজে বের করা লাগবে। এবার রিপিট হচ্ছে হলো এই যে এইটা, এই যে এইটা, এইটা, এইটা। বুঝতে পেরেছেন? এবার হচ্ছে এই জিনিসটা রিপিট হচ্ছে, এইটা, 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 এইটা। ওকে, এবার কাজ কি? প্রথম রিপিটেটিভ পার্টটা বাদ দিয়ে সার্কিটের যে বাকি অংশ সেটা সমান এক্স ধরা। তাহলে আমরা কি করব? প্রথম রিপিটেটিভ পার্টটা বাদ দিব, বাদ দিয়ে সার্কিটের যে রিমেইনিং পার্ট তার তুল্যরোধকেও কত কনসিডার করব? এক্স। ওকে, তাহলে বাকি অংশের তুল্যরোধকে যদি আমি এক্স হিসেবে ধরেই নেই, তাহলে বাকি অংশের পরিবর্তে আমি সিম্পলি একটা এক্স মানের রোধ বসাই দিতে পারি। বাকি অংশটা কোথায় কোথায় যুক্ত ছিল? একটা যুক্ত ছিল এখানে, মানে একটা সাইড যুক্ত ছিল এখানে, আর একটা সাইড যুক্ত ছিল হচ্ছে এখানে। তাহলে এই দুইটা পয়েন্টের মাঝে আমরা এই পুরো অংশের পরিবর্তে জাস্ট এক্স মানের একটা রোধ বসাই দিব, কারণ আমরা ধরেই নিছি সার্কিটের এই বাকি অংশটার তুল্য রোধ হচ্ছে এক্স। তাহলে আমি যদি এক্স মানের একটা রোধ বসাই দিই, দেখতে কেমন লাগবে? এটা হচ্ছে এ পয়েন্ট, এখানে আর মানের একটা রোধ আছে, এখানে আর মানের আরো একটা রোধ আছে, এবং এই দুইটা পয়েন্টের মাঝে, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝে যুক্ত হবে হচ্ছে এক্স মানের একটা রোধ। কেন এই দুইটা পয়েন্টের মাঝখানে যুক্ত হইল? কারণ আমাদের সার্কিটের যে বাকি অংশটা সেও যুক্ত ছিল এই দুইটা পয়েন্টের মধ্যে। আগেরবার আমাদের সার্কিটের যে বাকি অংশ সে যুক্ত ছিল হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টের সাথে, এর জন্য এক্স কেও আমরা যুক্ত করছিলাম এই পয়েন্ট এবং এই পয়েন্টের সাথে। এইবার আমাদের সার্কিটের যে বাকি অংশ সে যুক্ত আছে এই পয়েন্ট এবং এই পয়েন্ট আর এই পয়েন্টের সাথে, এর জন্য আমরা এক্স কেও যুক্ত করছি এই দুইটা পয়েন্টের মাঝে। মানে সহজ কথা, তোমার সার্কিটের যে অ্যাডিশনাল পার্টটা সে যে দুইটা পয়েন্টের মধ্যে যুক্ত থাকবে তার তুল্য রোধটাকেও তুমি সেই দুইটা পয়েন্টের মধ্যে যুক্ত করবা। হইছে? গুড। তাহলে এখান থেকে আমাকে বলো তো, এখন যদি আমি বলি এই সার্কিটের তুল্য রোধ কত, তুমি কত বলবা? বলো বলো ভাইয়া, এখানে সার্কিটের তুল্যরোধ কত হবে? এই আর এবং এক্স কেমনে যুক্ত আছে? শ্রেণী সমবায়ে। তাহলে এই দুজনের তুল্যরোধ হবে আর প্লাস এক্স। এই আর প্লাস এক্স এই আর এর সাথে কেমনে যুক্ত আছে? এই যে পুরো ব্রাঞ্চটা আর প্লাস এক্স ও আর এর সাথে কিভাবে যুক্ত? সমান্তরাল সমবায়ে। তাহলে এই পুরো বর্তনীর তুল্যরোধ কত হবে? আর এ বি ইজ ইকুয়ালস টু আর প্লাস এক্স ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এক্স প্লাস আর। ওকে, সহজ। বর্তনীর তুল্যরোধ সমান তুমি কত ধরছো? এক্স ধরছো। তার মানে এই জিনিসটাই এক্স এর ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা যেটা করতে পারি, লিখে দিতে পারি এইটা সমান হচ্ছে এক্স। তার মানে এক্স ইজ ইকুয়ালস টু আর প্লাস এক্স ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এক্স প্লাস আর। ওকে, এটাকে বাম পাশে এনে গুণ করো, এখানে হয়ে যাবে টুয়াইস আর, এক্স দিয়ে গুণ করলে টুয়াইস আর এক্স, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এখানে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, সহজ। কোথাও কি কোনো ভুল করছি? ভুল করছি, তোমরা বলবা না। এখানে আর এর সাথে আর গুণ করলে হবে আর স্কোয়ার, আর এর সাথে এক্স গুণ করলে তো আর এক্স স্কোয়ার হবে না, হবে হচ্ছে আর এক্স। ঠিক আছে? এবার ঠিক আছে, ফাইন। তাহলে এগুলোকে এই পাশে নিয়ে আসো, যদি বাম পাশে নিয়ে আসো তাহলে হবে এক্স স্কোয়ার্ড প্লাস আর এক্স মাইনাস আর স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 0। এবার দ্বিঘাত সমীকরণটা কি আসছে? এক্স স্কোয়ার্ড প্লাস আর এক্স মাইনাস আর স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 0। এটা এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ, এটাকে আমরা সলভ করব। সলভ করে এখান থেকে আমরা এক্স এর দুইটা মূল পাবো, এবং সেই দুইটা মূলের মধ্যে যে কোনো একটা হবে হচ্ছে এক্স এর প্রপার ভ্যালু। কোনটা? যেটার মান হবে প্লাস, আর একটা বাই ডিফল্ট মাইনাস আসবে। ঠিক আছে? তাহলে চলো আমরা একটু চেক করে ফেলি সমীকরণটা সলভ করে। সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার্ড প্লাস আর এক্স মাইনাস আর স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণ, তাই না? এই সমীকরণে বলো তো এক্স স্কোয়ার্ডের সহগ কত? 1, এক্স এর সহগ কত? প্লাস আর, ধ্রুবক পদ কত? মাইনাস আর স্কোয়ার্ড।
তাহলে চলো যদি সলভ করে x এর দুইটা মূল বের করি, প্রথম মূলটা কি হবে? প্রথম মূলটা হবে হচ্ছে x1 is equals to minus b মানে হচ্ছে মাইনাস আর প্লাস রুট ওভার বি স্কোয়ার্ড মাইনাস 4ca, বি স্কোয়ার্ড মানে হচ্ছে আর স্কোয়ার্ড মাইনাস 4ca। ওকে, এখানে c এর মান কত? c এর মান হচ্ছে মাইনাস আর স্কোয়ার। ওকে, আর এর মান হচ্ছে 1, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস প্লাস 4r স্কোয়ার, একটা 4 আছে রে, প্লাস 4r স্কোয়ার। ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস এ মানে 2 ইনটু 1। ওকে, সো এখান থেকে যদি সলভ করো, সলভ করলে পাবা হচ্ছে মাইনাস আর প্লাস রুট ওভার 5r ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস রুট ওভার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু r। ওকে, এটা হচ্ছে প্রথম মূল বা x এর প্রথম মান। ওকে, আরেকটা মান পাবো, সেটা কত হবে? সেইটা হবে হচ্ছে x2 is equals to minus r minus root over r square plus 4r square divided by 2 into 1. So এখান থেকে যদি ক্যালকুলেট করো আসবে minus r minus root over 5r divided by 2 মানে হচ্ছে minus 1 বা চাইলে একবার মাইনাস কমন নেও লিখতে পারো 1 plus root over 5 divided by 2 into r। সো বোঝাই যাচ্ছে সেকেন্ড অ্যান্সারটা আসলে হবে না, কারণ সেকেন্ডটা পুরোপুরি মাইনাস রেজাল্ট চলে আসতেছে এবং রোধের মান কখনো নেগেটিভ হয় না। সো তুল্য রোধের পক্ষেও নেগেটিভ হওয়া সম্ভব না, তার মানে এইটা গ্রহণযোগ্য নয়। ওকে, এটা গ্রহণযোগ্য নয়, রোধের মান নেগেটিভ হওয়া পসিবল নয়। ওকে, এটা কি গ্রহণযোগ্য? অবশ্যই এখানে পজিটিভ আসতেছে। রুট ওভার 5 থেকে যদি এক বিয়োগ করো রেজাল্ট কি আসবে? অবভিয়াসলি প্লাস আসবে। তার মানে x এর এই মানটা হচ্ছে গ্রহণযোগ্য। তাহলে বর্তনীর তুল্যরোধ কত হবে এবার? এবার তুল্যরোধ হবে হচ্ছে এইটা, কারণ x ই বেসিক্যালি আমাদের তুল্য রোধ। তাহলে তুল্যরোধ হবে RAB is equals to root over 5 minus 1 divided by 2 into R। একদম সহজ। ওকে, সো পরীক্ষা যদি আসি ইনফাইনাইট সার্কিট, দেখবে এই দুইটার মধ্যে একটা চলে আসছে, কোনটা আসছে সেটা বুঝা জাস্ট তোমার সলভ করে যাওয়া লাগবে। আমি দেখেন অনেক বেশি ডিটেলসে লিখে দিলাম যেন তোমরা পয়েন্ট বাই পয়েন্ট বুঝো, বাট এত বেশি ডিটেলসে তোমার সলভ করা লাগবে না, তুমি জাস্ট প্রপারলি সলভ করতে পারলেই দ্যাট ইজ মোর দ্যান এনাফ। সো তোমার কাজ হচ্ছে প্রপারলি রিপিটেটিভ পার্টটা খুঁজে বের করা এবং এক্সটাকে সার্কিটের দুইটা পয়েন্টের মাঝে প্রপারলি বসানো। তুমি কার পরিবর্তে এক্স বসাচ্ছ সেটা খেয়াল করা লাগবে এবং সে যেই দুইটা পয়েন্টের মধ্যে যুক্ত ছিল এক্সকেও সেই দুইটা পয়েন্টের মধ্যেই যুক্ত করতে হবে। দেন সমীকরণ বানাবা, সমীকরণ সলভ করবা, এক্স এর যে পজিটিভ মানটা পাবা সেটাই হবে হচ্ছে বর্তনীর তুল্যরোধ। দেখো বুঝছো কিনা? বুঝলে হচ্ছে আমরা চলে যাব সিমেট্রিক সার্কিটে। ইনফাইনাইট সার্কিট শেষ গাইস, শেষ। এটা হোমওয়ার্ক দেন, সব রোধের মান আলাদা হলে, সব রোধের মান আলাদা হলে তো তখন কোনোটা দিয়ে করা যাবে না, ঠিক আছে? তখন করা যাবে না, সেগুলো আমাদের নাই, ওগুলো আবার একটু বেশি জটিল। মানে সব রোধের মান যদি ডিফারেন্ট ডিফারেন্ট হয় তখন করা যাবে না। ওকে, এটা শুধুমাত্র সব রোধের মান যদি সেম হয় তার জন্যই। ওকে, দেখেন সবাই বুঝছি, বুঝলে হচ্ছে আমরা সামনে আগায় যাচ্ছি। আমরা চলে যাব এখন ইনফাইনাইট সার্কিট তো শেষ, এখন আমরা চলে যাব সিমেট্রিক সার্কিটের মধ্যে। সো এই প্রসেসটা একটু মাথায় রাখা লাগবে যে ইনফাইনাইট সার্কিট সলভ করা হয় কিভাবে, প্রসেস বুঝলেই হবে, বাকিটুকু পরীক্ষা আসলে এমনি সলভ করে আসতে পারবা। এই দুটো খালি একটু প্র্যাকটিস করো। চলো নেক্সট, এবার আমরা দেখব হচ্ছে সিমেট্রিক সার্কিট। ওকে, এখন এই সিমেট্রিক সার্কিট হয় হচ্ছে আবার দুই রকম, একটা হচ্ছে মিরর সিমেট্রি আর একটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি। মানে সহজ কথায় সিমেট্রিক সার্কিট অ্যাড্রেস করার মাধ্যমে বা এই মেথডটাকে অ্যাড্রেস করার মাধ্যমে আমাদের সার্কিট সলভিং হয়ে যাবে ইজি। যেমন তোমার যদি এই সার্কিটটা দিয়ে প্রশ্ন করে, এখানে যে সার্কিটটা আছে এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে তুল্যরোধ কত, তুমি কিন্তু নর্মালি সলভ করতে গেলে একটু প্যারাই খেয়ে যাবা। এটা কিন্তু নর্মাল সেন্স দিয়ে সলভ করা টাফ হয়ে যাবে। এটা দুইভাবে সলভ করা যেতে পারে, দুইভাবে না অ্যাকচুয়ালি তিনভাবে এটা সলভ করা যেতে পারে, চাইলে ওয়াইডেলটা দিয়েও করা সম্ভব। যাই হোক, সো আমরা এটাকে প্রথম যে ওয়েটা দিয়ে সলভ করতে পারি সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। যারা হুইটস্টোন ব্রিজ পড়ছো তারা হয়তো ভাই ছবি দেখেই বুঝতেছো এটা একটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের ছবি বা একটা হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার ছবি। এখানে আছে আর, এখানে আছে টুয়াইস আর, রেশিও কত 1/2, এখানে আছে আর, এখানে আছে টুয়াইস আর, রেশিও কত 1/2। তার মানে হুইটস্টোন ব্রিজ কেমন আছে? সাম্যাবস্থায় আছে। সেক্ষেত্রে 3R এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, পুরা কারেন্ট এখান দিয়ে চলে যাবে আর এখান দিয়ে চলে যাবে, এই দুইজন শ্রেণীতে দুইজন সমান্তরালে তুল্যরোধ শেষ। বাট হুইটস্টোন ব্রিজ তো অনেকে পড়ো নাই। হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট ছাড়া কিভাবে এটা সলভ করা যেতে পারে? আমরা সামনে হুইটস্টোন ব্রিজ পড়বো, সমস্যা নাই, চ্যাপ্টারের শেষের দিকে আছে। বাট হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট ছাড়াও এটা সলভ করা সম্ভব। কিভাবে সম্ভব? মিরর সিমেট্রির মাধ্যমে। ভাইয়া মিরর সিমেট্রি কি জিনিস? দেখো, সেটা হচ্ছে তুমি প্রথমে দেখবা তোমাকে কোন দুইটা পয়েন্টের মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলছে। কোন দুইটা পয়েন্ট? এ এবং বি। মনে মনে এ আর বি এর মাঝখানে একটা লাইন চিন্তা করো, ঠিক আছে? কি মনে মনে এ এবং বি এর মাঝখানে একটা লাইন চিন্তা করো। এই লাইনের মাঝ বরাবর
একদম লম্বভাবে একটা আয়না এঁকে দাও। কি এই যে এ আর বি এর যে সংযোজক সরল রেখা তার একদম মাঝ বরাবর মনে মনে কি আঁকবে? একটা আয়না। কেন ভাই? আগে আঁকো, আয়না আঁকো। আঁকছো, আয়নার এই পাশে একটু পারদ দিয়ে দাও যেটা একটা আয়না আয়না ফিল আসে। এখন তুমি একটু খেয়াল করো, আয়নার এই পাশেও যা, আয়নার ওই পাশেও কি তাই আছে কিনা? আয়নার এই পাশে আছে আর, ওই পাশেও আছে আর। আয়নার এই পাশে আছে টুয়াইজ আর, এই পাশেও আছে টুয়াইজ আর। আমি জানি তোমার সমস্যা কি নিয়ে, বাচ্চাকালে আমারও এটা নিয়ে সমস্যা হতো। সেটা হচ্ছে ভাইয়া এই 3R এর কি হবে? আমার আয়না তো 3R এর মধ্যে দিয়ে ঢুকে গেছে ভাইয়া, ওর কি কিছু হবে না? সমস্যা নাই, ওর হিসাব অটোমেটিক বের হয়ে যাবে। তুমি এই 3R বাদে বাকিগুলোর কথা চিন্তা করো। এই পাশেও আর আছে, ওই পাশেও আর আছে, তার মানে এই পাশেও যে আছে ওই পাশেও সেম জিনিসই আছে। এই পাশেও টুয়াইজ আর, ওই পাশেও টুয়াইজ আর। তার মানে আয়নার এক পাশে যা অপর পাশেও ঠিক তাই আছে। যদি এরকম হয় তখন আমরা বলবো এখানে মিরর সিমেট্রি দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? মিরর সিমেট্রি। তুমি খালি দেখবা আয়নার এক পাশে যা আর এক পাশেও কি তাই আছে কিনা, থাকলেই মিরর সিমেট্রি। ওকে, আয়নাটাকে বসাবো কোন বরাবর? আয়নাটাকে বসাবো হচ্ছে আমাকে যেই দুইটা পয়েন্টের মধ্যে তুলরোধ নির্ণয় করতে বলবে তাদের যে সংযোজক সরল রেখা, সেই সরল রেখার ঠিক মাঝবিন্দুতে লম্ব বরাবর বসাবো হচ্ছে আয়না। বা তুমি এভাবে চিন্তা করতে পারো, এই দুইটা পয়েন্টের সংযোজক সরল রেখার লম্ব সমদ্বিখণ্ডক হবে হচ্ছে আয়না। দেন আমার দেখা লাগবে আয়নার এই পাশেও যা আছে ওই পাশেও কি তাই আছে কিনা। যদি থাকে তাহলে আমরা বলবো মিরর সিমেট্রি দেখা গেছে। এখন মিরর সিমেট্রি দেখা গেলে সেখানে সুবিধাটা কি? খুবই সহজ। সুবিধাটা হচ্ছে আয়নার এক পাশে যে রোধ আছে তার মধ্যে দিয়ে যতখানি কারেন্ট যাবে অপর প্রান্তের সেম রোধের মধ্যে দিয়েও ঠিক ততটুকু কারেন্টই যাবে। তার মানে কি? দেখো, তুমি মনে মনে চিন্তা করো, এখান দিয়ে I1 পরিমাণ কারেন্ট গেছে। কতখানি? I1। ওর প্রতিবিম্ব কোনটা? ওর প্রতিবিম্ব হচ্ছে এই পাশেরটা, তাই না? এই পাশেও আর আছে, ওই পাশেও আর আছে। এটা যদি ছবি হয় বা এটা যদি অরিজিনাল আর হয়, এটা হচ্ছে আর এর প্রতিবিম্ব। অরিজিনাল আর এর মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট যাবে আর এর প্রতিবিম্বের মধ্যে দিয়েও ঠিক ততটুকু কারেন্ট যাবে। এটাই মিরর সিমেট্রির নিয়ম। তাহলে এইটার মধ্যে দিয়ে যদি I1 কারেন্ট যায়, এটার মধ্যে দিয়েও কারেন্ট যাবে I1। ওকে, সেম কাহিনী নিচে। এটা হচ্ছে আমার মূল রোধ টুয়াইজার, তার প্রতিবিম্ব কোনটা? আয়নার ওই পাশে কে আছে? আরেকটা টুয়াইজার। তাহলে এই টুয়াইজারের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট যাবে এই টুয়াইজারের মধ্যে দিয়েও ঠিক ততটুকু কারেন্টই যাবে। বুঝছো? একদম সহজ। যে যার প্রতিবিম্ব উভয়ের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে। এই পাশে আর এর মধ্যে দিয়ে যদি I1 কারেন্ট যায়, ওই পাশে তার প্রতিবিম্ব যে আর তার মধ্যে দিয়েও I1 কারেন্ট যাবে। এই পাশে টুয়াইজারের মধ্যে দিয়ে যদি I2 কারেন্ট যায়, ওই পাশে তার প্রতিবিম্ব যে টুয়াইজার তার মধ্যে দিয়েও I2 পরিমাণ কারেন্টই যাবে। এখন এটা যদি হয় সেক্ষেত্রে আমার সার্কিট সলভিং কিভাবে ইজি হবে একটু চিন্তা করে দেখো। এখান দিয়ে I1 পরিমাণ কারেন্ট আসছে এখান দিয়ে, ঠিক আছে? এখানে কারেন্টটা আসার পর কারেন্টের কাছে যাওয়ার দুইটা রাস্তা ছিল, একটা হচ্ছে এই পাশে আর একটা হচ্ছে এই পাশে। কারেন্ট কি এখান দিয়ে গেছে? কারেন্ট কিন্তু এখান দিয়ে যাই নাই। তুমি দেখো I1 পুরা কারেন্টটাই এখান দিয়ে চলে গেছে। তার মানে এই রাস্তায় কোনো কারেন্ট ঢুকে নাই, কারেন্ট জিরো, তাই না? যদি এখান থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসে, পুরো 5 অ্যাম্পিয়ার এদিক দিয়ে চলে যায়, তাহলে এই রাস্তায় কতটুকু কারেন্ট প্রবেশ করছে? 0 অ্যাম্পিয়ার। এখানেও কিন্তু একটা রোধ ছিল, কোনো কারেন্ট গেছে? যায় নাই। সেম কাহিনী নিচে, এটার মধ্যে দিয়ে I2 কারেন্ট আসছে এবং পুরো I2 কারেন্টটাই এখান দিয়ে চলে গেছে। তাহলে এই রাস্তা দিয়ে কোনো কারেন্ট গেছে? যায় নাই। তার মানে এই যে 3R মানের রোধ, ওর মধ্যে দিয়ে আসলে কোনো কারেন্টই যাচ্ছে না। এবং যেই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যায় না তাকে আমরা তুল্য রোধে হিসাব করি না। সো আলটিমেটলি এই রোধটা আমাদের তুল্য রোধের হিসাব থেকে বাদ হয়ে যাবে। কারেন্ট আসছে পুরাটাই রোধ দিয়ে চলে গেছে, কারেন্ট আসছে পুরাটাই রোধ দিয়ে চলে গেছে। মাঝখানের যে রোধটা আছে তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাসই করে নাই। এবং যেই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যায় না আমরা তাকে তুল্য রোধে হিসাবও করি না। তার মানে এই রোধটা আমাদের তুল্য রোধের হিসাব থেকে বাদ পড়ে যাবে। তাহলে সার্কিটটা দেখতে কিরকম হবে? সার্কিটটা দেখতে হবে এরকম। এই আর এখানে আছে টুয়াইজার, এখানে আছে টুয়াইজার। মাঝখানের রোধটা কি আঁকবো? আঁকবো না। কেন আঁকবো না? কারণ ওই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় নাই। যে রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না তাকে আমরা তুল্য রোধের হিসাবে আনবো না। ওকে, তাহলে আর এবং আর কেমনে যুক্ত আছে? শ্রেণী সমবায়ে। তাহলে এই দুজনের তুল্যরোধ কত হবে রে? এই দুজনের তুল্যরোধ হবে টুয়াইজার। টুয়াইজার কেমনে যুক্ত আছে? শ্রেণী সমবায়ে। তাহলে এই দুজনের তুল্যরোধ কত হবে? এই দুজনের তুল্যরোধ হবে 4R। উপরের 2R নিচের 4R কেমনে যুক্ত আছে? সমান্তরালে। তাহলে এই পুরা বর্তনীর তুল্যরোধ কত হবে? পুরা বর্তনীর তুল্যরোধ হবে 2R ইনটু 4R ডিভাইডেড বাই 2R প্লাস 4R। ঠিক আছে? তাহলে হবে হচ্ছে 8 ডিভাইডেড বাই 6R বা 4/3R বা 1.33R। বুঝতে পেরেছো?
একদম সহজ। পারবা না বলো তো? তাহলে মিরর সিমেট্রিতে মাথায় রাখা লাগবে, আমি প্রথমে চেক করব সিমেট্রি আছে কিনা। কেমনে চেক করব? মিরর একটা বসাবো মাঝ বরাবর, দেন দেখবো মিররের এই পাশে যা ওই পাশেও কি তাই কিনা। যদি সেম হয়, বাম পাশে যা ডান পাশেও তাই, তাহলে অবশ্যই এখানে মিরর সিমেট্রি আছে। আর যদি মিরর সিমেট্রি থাকে, অরিজিনাল রোধ এবং তার প্রতিবিম্বের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাবে। মানে মিররের এই পাশে রোধের মধ্যে দিয়ে যতখানি কারেন্ট যাবে, মিররের ওই পাশের সেম রোধের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের কারেন্টই ফ্লো করবে। সেভাবে যদি আমরা সার্কিটটাকে এক্সপ্লেন করি বা সার্কিটটাকে যদি এভাবে অ্যানালাইসিস করি, দেখা যাবে কিছু কিছু রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না। যে রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, তাকে কি তুল্য রোধ হিসাবে আমরা আনবো? অবশ্যই আনবো না। যার মধ্যে কারেন্ট যায় না, সে কিন্তু তুল্য রোধের হিসাবে আসে না। সেই রোধটাকে সিম্পলি ইগনোর, তার কথা বাদ। ওকে, তাহলে বুঝে গেছি। এই হচ্ছে মিরর সিমেট্রি। আমাদের হচ্ছে এই রিলেটেড কিছু ম্যাথ সলভ করা লাগবে, করলে আমরা আসলে বুঝা যাবো যে মিরর সিমেট্রি অ্যাপ্লাই করা লাগে কেমনে। যেমন এটা হচ্ছে আগের প্রবলেমটা, এখানে কোনো পার্থক্য নাই। বলো এখানে কি করবা? এই যে এইটা হচ্ছে আমাদের এই দুইটা পয়েন্টের সংযোজক সরলরেখা, যেই দুইটা পয়েন্টের মধ্যে আমাদেরকে তুল্যরোধ নির্ণয় করতে বলছে। আমার কাজ কি? এই সংযোজক সরলরেখার সাথে লম্ব বরাবর বা মাঝখানে লম্ব বরাবর একে দিব আয়না। আয়নার এই পাশেও যে রোধ, এই পাশেও সেই রোধ, এই পাশে যে রোধ, এই পাশেও সেই রোধ। তাহলে এই রোধের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট যাবে, এই রোধের মধ্যে দিয়েও ততটুকু কারেন্ট যাবে। এই রোধের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট যাবে, এই রোধের মধ্যে দিয়েও ততটুকু কারেন্টই যাবে। তাহলে মাঝখানের যে রোধটা, তার মধ্যে দিয়ে কোনো কারেন্টই যাবে না, কারণ I1 আসছে পুরাটা এই বরাবর চলে গেছে, I2 আসছে পুরাটা এই বরাবর চলে গেছে। মাঝখানের রোধে কোনো কারেন্ট গেছে? যায় নাই। তার মানে মাঝখানের রোধের মধ্যে দিয়ে কারেন্টের প্রবাহ হচ্ছে 0 অ্যাম্পিয়ার। যেহেতু কোনো কারেন্ট যায় নাই, ও আমাদের তুল্য রোধের হিসাব থেকে বাদ, একদম আগের ম্যাথটাই, কোনো পার্থক্য নাই। এখানে আছে আর, এখানে আছে টুয়াইজ আর টুয়াইজ আর। ঠিক আছে, এ বি আর আর টুয়াইজ আর টুয়াইজ আর। তুল্যরোধ নির্ণয় করো, দেখবা 4R/3 আসতেছে। ঠিক আছে, আর এ বি হবে হচ্ছে 4R ডিভাইডেড বাই 3। বুঝতে পেরেছো? সহজ। পারবা না বলো তো? একদম সহজ। চলো নেক্সট, পরেরটা আসো। ও মাই গড, কি বলেছে ভাইয়া? বলেছে হচ্ছে এইটা আমাদের এ পয়েন্ট, এইটা আমাদের বি পয়েন্ট। হ্যাঁ, এখানে একটা রোধ আছে, এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে দিয়ে বলছে হচ্ছে তুল্যরোধ নির্ণয় করো। তুমি একটু নর্মালি চিন্তা করো তো, এই সার্কিট সলভ করতে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি যদি পয়েন্ট ধরে ধরেও সলভ করতে যাও, প্রত্যেকটা পয়েন্ট হবে ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট। ঠিক আছে, সলভ করাটা হয়ে যাবে খুবই টাফ। এখানে যদি আমরা মিরর সিমেট্রি অ্যাপ্লাই করি, দেখবা জীবন অনেকটা সহজ হয়ে গেছে। কিভাবে ভাইয়া? প্রথম কথা, তুমি কোন দুইটা পয়েন্টের মধ্যে নির্ণয় করবা তুল্যরোধ? এ এবং বি। এদের সংযোজক সরল রেখার লম্ব সমদ্বিখণ্ডক বরাবর, মানে হচ্ছে এই যে একদম মাঝ বরাবর একে দাও কি আয়না। দিছো একে, আয়না আঁকা হয়ে গেছে। এখন দেখো আয়নার এক পাশে যা আছে আর এক পাশে কি তাই আছে কিনা খেয়াল করে দেখো। এগুলো সব রোধের মান আর। ঠিক আছে, সব কত? আর 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 আর। এই পাশেও আর আছে, এই পাশেও আর। এটা অরিজিনালটা, এটা হচ্ছে প্রতিবিম্ব। এখানে আর আছে, এখানেও আর, এটা অরিজিনালটা, এটা প্রতিবিম্ব। এখানেও আর আছে, এখানেও আর, এটা অরিজিনালটা, এটা প্রতিবিম্ব। এখানেও আর আছে, এখানেও আর, এটা অরিজিনালটা, এটা প্রতিবিম্ব। ওকে, তাহলে মিরর সিমেট্রি তো অবশ্যই আছে, এটা তো বুঝে গেছি। আয়নার এই পাশেও যা আছে ওই পাশে একদম হুবহু তাই আছে। তাহলে মিরর সিমেট্রি যদি থাকে, তাহলে সেম রোধগুলোর মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে। তাহলে বলেন ভাইয়া, আমি ধরলাম এই রোধের মধ্যে দিয়ে I1 কারেন্ট ফ্লো করছে। কোন রোধ? এই রোধ। তাহলে ওই পাশে I1 কারেন্ট কার মধ্যে দিয়ে ফ্লো করবে বলো তো? ওর প্রতিবিম্ব কোনটা? ওর প্রতিবিম্ব কি এইটা? না, ওর প্রতিবিম্ব হচ্ছে এইটা। তার মানে এই রোধের মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো করবে I1। স্বাভাবিক, এখান থেকে যদি কারেন্ট যায় ওখানে গিয়ে কারেন্টটা প্রবেশ করবে, তাই না? কারেন্ট যদি এই পাশ থেকে ফ্লো করে ওখানে গিয়ে টার্মিনেট করবে। ওকে, তাহলে আমাদের এই রোধের মধ্যে দিয়ে যদি I1 কারেন্ট যায়, ওই রোধের মধ্যে দিয়েও I1 কারেন্ট যাবে। আমি ধরলাম এই রোধের মধ্যে দিয়ে I2 কারেন্ট গেছে। ঠিক আছে, তাহলে এই রোধের মধ্যে কতটুকু কারেন্ট যাবে? I2 কারেন্ট যাবে। সেম কারেন্ট, সেম রোধ, সেম রোধের মধ্যে সেম কারেন্ট যাবে। আয়নার এই পাশের আর আর ওই পাশের আর এর মধ্যে দিয়ে অবশ্যই সেম কারেন্ট ফ্লো করা লাগবে। বুঝছি, গুড। ভাইয়া আমি ধরলাম এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট গেছে হচ্ছে I3, কোনটা? এটার মধ্যে দিয়ে। তাহলে বলো এই রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে? সেম ভাইয়া, I3। ঠিক আছে, এবং আমি ধরলাম এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট গেছে হচ্ছে I4, তাহলে এই রোধের মধ্যে দিয়েও কতটুকু কারেন্ট যাবে? I4। চাইলে ওইদিকেও দিতে পারো, কতটুকু? I4। ঠিক আছে, কাজ হয়ে গেছে।
সেম রোধের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে। তাহলে তুমি একটু চিন্তা করো হইছে কি, এই পাশের যে আর তার মধ্যে দিয়ে আমরা ধরছি I1 কারেন্ট গেছে, তাহলে এই পাশের আর এর মধ্যে দিয়েও I1 কারেন্ট যাবে। এই পাশের যে আর তার মধ্যে দিয়ে আমরা ধরছি I3 কারেন্ট গেছে, তাহলে এই পাশে তার যে প্রতিবিম্ব তার মধ্যে দিয়েও I3 কারেন্ট যাবে। এই আর এর মধ্যে দিয়ে চিন্তা করছি I4 পরিমাণ কারেন্ট গেছে, তাহলে ওই পাশে তার যে প্রতিবিম্ব তার মধ্যে দিয়েও I4 পরিমাণ কারেন্টই যাবে। এবং ফাইনালি আমরা চিন্তা করছি এই আর এর মধ্যে দিয়ে I2 পরিমাণ কারেন্ট গেছে, তাহলে ওই পাশে তার যে প্রতিবিম্ব তার মধ্যে দিয়েও I2 পরিমাণ কারেন্টই যাবে। এখান থেকে তুমি যদি একটু খেয়াল করো, একটা কানেকশন এখানে দরকার নাই, মানে অপ্রয়োজনীয় কানেকশন কোনটা বলো তো? এইটা, এই কানেকশনটার এখানে কোনো দরকার নাই। এবং এই কানেকশনটা যদি না থাকে তাহলে আসলে সার্কিটটা সলভ করা অনেক সহজ হয়ে যায়। এই কানেকশনটার কেন দরকার নাই ভাই? মানে আমি বলতে চাচ্ছি এখানে এই তারের সাথে যুক্ত থাকলেও যা হবে, না থাকলেও তাই হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরো এটা এ, এখানে একটা রোধ আছে, ওকে, এখানে আর একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে আর একটা রোধ আছে, ঠিক আছে, ওকে, এই বরাবর একটা রোধ আছে, ওকে, আর এই বরাবর হচ্ছে আর একটা রোধ আছে। কোনটা ভাইয়া, কোন বরাবর? এই যে বরাবর, ওকে। এবং আমরা বলছিলাম এই বরাবর একটা রোধ আছে যেটা এখানে এসে কানেক্টেড। আমি বলতে চাচ্ছি এখানে কানেক্টেড না থাকলেও কোনো সমস্যা নাই। তুমি বলতে চাচ্ছ কেন ভাইয়া এখানে কানেক্টেড না থাকলে কেন কোনো সমস্যা নাই? ছবির মধ্যে দেখতেছি ভাইয়া কানেক্টেড, আপনি কানেকশন ছড়াই দিয়েছেন, আপনি ভালো না, আপনি ক্যান্সেল। এটা এ, এটা হচ্ছে বি। দেখো কানেকশন না থাকলে আসলে কোনো প্যারা নাই। কেন প্যারা নাই খেয়াল করো, এখান দিয়ে I3 পরিমাণ কারেন্ট গেছে, I3 পরিমাণ কারেন্ট চলে আসছে। এখান দিয়ে I4 পরিমাণ কারেন্ট গেছে, পুরা I4টাই এখান দিয়ে চলে গেছে। এখান দিয়ে I2 পরিমাণ কারেন্ট আসছে, পুরা I2টাই এখান দিয়ে চলে গেছে। এইখানে কি আদৌ কারেন্টের কোনো ভাগ হইছে, কোনো ডিভিশন কিছু হইছে? এই নোটটাতে কিচ্ছু হয় নাই। এখান দিয়ে ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, পুরো 5 অ্যাম্পিয়ার এখান দিয়ে চলে গেছে। এখান দিয়ে ধরো 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এখান দিয়ে পুরো 2 অ্যাম্পিয়ারই চলে গেছে। তাহলে এখানকার কানেকশন থাকাও যা, না থাকাও তাই। আমি যদি কানেকশন ছাড়াইকে বলি যে হ্যাঁ এখান দিয়ে আমার I4 পরিমাণ কারেন্ট আসছে এবং এখান দিয়ে I4 পরিমাণ কারেন্ট চলে গেছে, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। I4 পরিমাণ কারেন্ট আসছে তো এই রাস্তা দিয়ে যাবে, ওকে। আগে তার কাছে যাওয়ার অল্টারনেটিভ রাস্তা ছিল, সে চাইলে এই দিক দিয়ে যাইতে পারতো, বাট সে তো যায় নাই। I4 আসছে, পুরোটাই এখান দিয়ে চলে গেছে। সিমিলারলি এখান দিয়ে I2 আসছে, পুরোটাই এখান দিয়ে চলে গেছে, ওকে। তার মানে এই পয়েন্টের যে কানেকশনটা এটা আসলে ইউজলেস, এই কানেকশনের কোনো দরকার নাই। কানেকশন থাকাও যা, কানেকশন না থাকাও একই কথা, কারণ এই তারের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট আসতেছে পুরোটাই এই তার দিয়ে চলে যাচ্ছে। এই কানেকশনের কোনো ভূমিকা নাই কারেন্ট ডিভিশনে, ওকে। সিমিলারলি এখান দিয়ে I2 পরিমাণ কারেন্ট আসতেছে, পুরো I2 এখান দিয়ে চলে যাচ্ছে। এই কানেকশন কারেন্টটাকে চেঞ্জ করে ফেলতে পারতেছে না। তার মানে ওই কানেকশন থাকাও যা, না থাকাও একই কথা। তাহলে কানেকশন যদি না থাকে ওই পয়েন্টে, এই পয়েন্টটাকে যদি আমরা একটু উঁচা করে রাখি, এখানে কানেক্টেড না করে, এবার তো তুল্যরোধ বের করা খুব সহজ। এবার তুমি চিন্তা করো তো কি হবে, উপরের টুকুর তুল্যরোধ কত হবে বলো তো? এই যে এই দুইজন কেমনে যুক্ত? সিরিজে যুক্ত। তাহলে এইটুকুর তুল্যরোধ হবে হচ্ছে 2R। এইটুকুর তুল্যরোধ কত হবে? এইটুকুর তুল্যরোধ হবে হচ্ছে 2R, সিরিজে যুক্ত 24 লিখছি, সরি 2R। এইটুকুর তুল্যরোধ কত হবে? সিরিজে যুক্ত 2R, ওকে। তাহলে যদি আমি এই পয়েন্টটার নাম দিই হচ্ছে সি পয়েন্ট, এটার নাম যদি দিই ডি পয়েন্ট, সার্কিটটাকে যদি একটু ইজিলি আঁকি, দেখো দেখতে কেমন লাগবে। এটা হচ্ছে এ, এখান থেকে একটা রোধ আছে, ওকে। এটা হচ্ছে সি, ওকে। এটা হচ্ছে ডি এবং এইটা হচ্ছে কি আমাদের বি, হ্যাঁ। বি আর ডি এর মাঝখানেও একটা রোধ আছে। ও মাই গড, বি আর ডি এর মাঝখানেও কি আছে? একটা রোধ আছে, সেটাও হচ্ছে আর। দেখো সি আর ডি এর মাঝখানে কি আছে? 2R, বসাও একটা 2R, বসাইছো। সি আর ডি এর মাঝখানে আরো একটা 2R আছে, বসাই দাও আরো একটা 2R। এবং এ আর বি এর মাঝখানেও আছে একটা 2R, বসিয়ে দাও এ এবং বি এর মাঝখানে একটা 2R, ওকে। এবার আমাকে বলো এই যে 2R, এই যে এইটা, এই 2R এবং এই 2R কেমনে যুক্ত? সমান্তরালে যুক্ত, দুজনই সি আর ডি এর মধ্যে। তাহলে এই দুজনের তুল্যরোধ কত হবে? এই দুজনের তুল্যরোধ হবে হচ্ছে 2R ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে R, ওকে। তার মানে এতটুকু অংশের তুল্যরোধ হচ্ছে R। তাহলে এখানে আছে R, এখানে আছে R, এখানে আছে R, কেমনে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। ইন কেস বুঝতে সমস্যা হয়, ধরো এটা তোমার এ পয়েন্ট, এটা হচ্ছে তোমার বি পয়েন্ট, ঠিক আছে। এ আর বি এর মাঝখানে একটা রোধ আছে হচ্ছে 2R, ওকে। এ থেকে সি পর্যন্ত একটা রোধ আছে হচ্ছে R, ওকে। সি থেকে ডি এর মধ্যে তুল্যরোধ কত? 2R, দুইজন সমান্তরাল আছে, তুল্যরোধ কত হয়ে যাবে? R। তার মানে এখানে আরো একটা রোধ আছে R, এবং এই দুইটা পয়েন্টের মাঝখানে ডি থেকে বিতে আরো একটা রোধ আছে R, ওকে।
সো কাজ খুব সহজ, আমরা প্রথমে হচ্ছে এই দুজনের তুল্যরোধ নির্ণয় করছি 2R, এই দুজনের তুল্যরোধ নির্ণয় করছি 2R, এই দুজনের তুল্যরোধ নির্ণয় করছি 2R, সেগুলো হচ্ছে সার্কিটের মধ্যে বসাইছি। ওকে, এখন এখানে দুইটা 2R আছে হচ্ছে সমান্তরালে, তাহলে এই দুজনের তুল্যরোধ কত হবে R, দেন সেটাকে বসাইছি এখানে, তাহলে এই R আর R কেমনে আছে শ্রেণী সমবায়ে, তার মানে এই তিনজনের তুল্যরোধ হবে হচ্ছে থ্রাইস R। কত? থ্রাইস R বা 3R। এই 3R এবং এই 2R কেমনে আছে সমান্তরালে, তাহলে আর এ বি হবে হচ্ছে 3R ইন্টু 2R ডিভাইডেড বাই 3R প্লাস 2R, মানে হচ্ছে 6R ডিভাইডেড বাই 5। দিস উইল বি ইয়োর অ্যান্সার। ঠিক আছে, এইটা হবে হচ্ছে তোমার উত্তর। বুঝতে পেরেছো? সেখানে আমরা কি অ্যাপ্লাই করছি? মিরর সিমেট্রি অ্যাপ্লাই করছি। মিরর সিমেট্রি অ্যাপ্লাই করে প্রথমে দেখছি যে হ্যাঁ এইটা আসলে সিমেট্রিক সার্কিট, সার্কিটের এই পাশেও যা আছে মিররের এই পাশেও যা, ওই পাশেও সেম জিনিস আছে। সেম জিনিস যদি থাকে তাহলে মিররের এই পাশে রোধের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট যাবে ওই পাশের সেম রোধের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাবে। এবং এটা অ্যানালাইসিস করে আমরা দেখলাম এইখানে যে কানেকশনটা, এই কানেকশনটার কোনো দরকারই নেই। এই কানেকশন থাকলেও কারেন্টের ফ্লো যা, এই কানেকশন না থাকলেও আমার কারেন্টের ফ্লো সেমই থাকতেছে। সো ইটস বেটার আমি এখানে কানেকশনটা নাই দিই, সমস্যা তো নাই কোনো। সো কানেকশন যদি আমি না দিই সেক্ষেত্রে দেখো সার্কিটটা অনেকটা সহজ হয়ে যাচ্ছে, জাস্ট হচ্ছে ধরে ধরে সলভ করা। পারবো? শিওর? ওকে, সো এটা ছিল মিরর সিমেট্রি আরো একটা এক্সাম্পল। এবার আমরা আরো একটা এক্সাম্পল দেখবো, দেন আমি আসতেছি আপনাদের কমেন্টে। দেখেন কি বলছে, বলছে প্রতিটা রোধের মান আর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এ। ওকে, ও মাই গড, ও মাই গড, এখানে তো মিরর সিমেট্রি অ্যাপ্লাই করা যাবে না গাইস। ওয়েট 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 এখানে এ আর বি একটু ঘুরাই দিতে হবে, এই বরাবর এ বি দিয়ে হচ্ছে মিরর সিমেট্রিটা অ্যাপ্লাই করা হয়ে যাবে একটু কঠিন, যদিও বলা আছে প্রতিটা রোধের মান আর। তাহলে এখানে আবার টুয়াইজ আর দেওয়ার কারণটা কি? এই একটা কাজ করো বাচ্চারা, আসো তোমাদের একটু বুদ্ধি শিখাই। ঠিক আছে, বুদ্ধিটা হচ্ছে এই যে এটাকে মুছে দাও এটাকে মুছবা কি কালার দিয়ে বলো তো? এইটার কালার দিয়ে। ঠিক আছে, এইটার কালার দিয়ে মুছো। যদি মুছো তাহলে দেখবে এখানে আর টু আর থাকবে না। ঠিক আছে, মুছো মুছো মুছো। এটাকেও যদি মুছো দেখবা এখানেও আর টু আর থাকবে না। ঠিক আছে, বসাবা কি বলো তো? বসাবা হচ্ছে আর, এখানে বসাও আর, এখানে বসাও আর, প্রত্যেকটা রোধের মান আর। ভাই স্যার কি টাকা যা কঠিন রে। আর তোমায় কি বলছে? এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। তাহলে আমরা শিখছি মিরর সিমেট্রি, আমরা অ্যাপ্লাইও করব মিরর সিমেট্রি। বলো কি করবা? এ এবং বি এর যে সংযোজক সরল রেখা তার লম্ব সমদ্বিখণ্ডক বরাবর বসাই দিবা হচ্ছে একটা মিরর। তাহলে আমরা মিরর বসাবো কোন বরাবর? একদম এই যে এই বরাবর ভাইয়া। কোন বরাবর ভাইয়া? এই যে এই বরাবর। ঠিক আছে, বসাইছো। এখন দেখো তো মিররের দুই পাশে কি সিমেট্রি খাটতেছে নেই? খাটতেছে না? খাটতেছে। এখানে আছে আর, এখানেও আছে আর, এখানে আর, এটা হচ্ছে এটার প্রতিবিম্ব আর, এখানেও আছে আর, এখানে ওর প্রতিবিম্ব আর, এখানেও আছে আর, এখানে ওর প্রতিবিম্ব আর। তারপরে সিমেট্রি তো খাটতেছে। মিররের এই পাশে যা আছে ওই পাশে হুবহু তাই আছে, কোনো পার্থক্য নাই। তাহলে আমরা মিরর সিমেট্রি এখানে অ্যাপ্লাই করতে পারি। যদি অ্যাপ্লাই করি তাইলে বলো কনসেপ্টটা কি হবে? বাম পাশের আর এর মধ্যে দিয়ে যতখানি কারেন্ট যাবে ডান পাশে তার প্রতিবিম্ব আর এর মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের কারেন্ট যাবে। তাহলে যদি আমি বলি এখান দিয়ে কারেন্ট গেছে I1, বলো এখান থেকে কারেন্ট যাবে কতখানি? I1। ওকে, যদি আমি বলি এখান দিয়ে কারেন্ট গেছে I2, বলো তো এখান দিয়ে কারেন্ট যাবে কতখানি? I2। এই পাশের রোধে দিয়ে যতখানি কারেন্ট যাবে ওই পাশে তার প্রতিবিম্ব রোধের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করবে। যদি আমি তোমাকে বলি এখান দিয়ে কারেন্ট গিয়েছে I3, বলো তো এখান দিয়ে কারেন্ট যাবে কতটুকু? I3। এই পাশের রোধের মধ্যে যতটুকু কারেন্ট ওই পাশের প্রতিবিম্ব রোধের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের কারেন্ট। যদি আমি তোমাকে বলি এখান দিয়ে কারেন্ট গিয়েছে I4, তাহলে বলো তো এখান দিয়ে কতখানি কারেন্ট যাবে? I4। ঠিক আছে, এখন ভাইয়া এটা করে লাভ কি হইল? এটা করে আমরা একটা ইনফরমেশন পাইলাম, এই যে কানেকশনটা, এই কানেকশনের কোনো দরকার নেই। কেন ভাইয়া আপনি খালি কানেকশন বাদ দিয়ে দিচ্ছেন কেন ভাইয়া? সমস্যা কি আপনার? তুমি খেয়াল করে দেখো, এখান দিয়ে I2 কারেন্ট আসছে, I2 চলে গেছে, এখান দিয়ে I3 কারেন্ট আসছে, I3 চলে গেছে। এই কানেকশন থাকাও যা না থাকাও তো একই কথা। ধরো 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, আই সেখান দিয়ে গেলো 1 অ্যাম্পিয়ার, কানেকশনের এখান দিয়ে গেলো আর 1 অ্যাম্পিয়ার, তাইলে বুঝতাম যে হ্যাঁ কানেকশনের একটা গুরুত্ব আছে, কানেকশন একটা রোল প্লে করতেছে। এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার আসতেছে, 2 অ্যাম্পিয়ার এখান দিয়েই চলে যাচ্ছে, এখান দিয়ে 5 অ্যাম্পিয়ার আসতেছে, 5 অ্যাম্পিয়ার এখান দিয়েই চলে যাচ্ছে। এই কানেকশন থাকলেই কি না থাকলেই কি, ইট ডাজন্ট ম্যাটার। তো যদি আমি কানেকশনটাকে বাদ দিয়ে দিই দেখবা কারেন্টের ফ্লোতে কোনো পার্থক্যই আসতেছে না, সেমই থাকতেছে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, এ আর বি এর মাঝখানে দুইটা রোধ আছে, আমি একটু উপরে আঁকি। এটা হচ্ছে একটা রোধ, আরে এইটা হচ্ছে একটা রোধ, এইটা হচ্ছে আরেকটা রোধ। ওকে, গেল। এখানে আছে আরেকটা রোধ, কোথায়? এখানে।
ঠিক আছে, আর এখানে আছে হচ্ছে আর একটা রোধ। ওকে, এবার এই বরাবর একটা লাইন আঁকো, আঁকছো, এই বরাবর একটা লাইন আঁকো, আঁকছো, আহা, এই বরাবর একটা লাইন আঁকো, আঁকছো, গুড। তাহলে এই বরাবর আছে একটা রোধ, এই বরাবর আছে আর একটা রোধ। ওকে, এই বরাবরও একটা রোধ আছে এবং এই বরাবরও একটা রোধ আছে, কিন্তু এবার না আমি কানেকশনটা দিইনি। কানেকশন না দেওয়ায় কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যাই হবে না। তুমি চিন্তা করে দেখো, এখান থেকে কারেন্ট আসছে I1, সেই I1 কারেন্ট এখান থেকে চলে গেছে, কোনো সমস্যা আছে? নাই। এখান থেকে কারেন্ট আসছে I2, সেই I2 কারেন্ট এখান দিয়ে চলে গেছে, কোনো সমস্যা আছে? নাই। এখান দিয়ে কারেন্ট আসছে I3, পুরো I3 কারেন্টটা এখান দিয়ে চলে গেছে, কোনো সমস্যা আছে? নাই। এখান দিয়ে কারেন্ট আসছে I4, পুরো I4টা এখান দিয়ে চলে গেছে, কোনো সমস্যাই নাই। তার মানে এই কানেকশন এক্সিস্ট করাও যা, এক্সিস্ট না করাও তাই। ও এক্সিস্ট না করলেও কোনো সমস্যা নেই, কারো কিছু যায় আসে না। তাহলে যদি এক্সিস্ট না করে তাহলে তো সার্কিটটা অনেক সহজ হয়ে যায়। তাহলে এবার বলো সার্কিটের তুল্যরোধ কত? বলো বলো বলো। এখানে আছে আর, কত? আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এইটাও আর, এইটাও আর, এইটাও আর, এইটাও আর। ওকে, বলো তো এই দুইটার তুল্যরোধ কত হবে? এই দুইটার তুল্যরোধ হবে টুয়াইস আর, শ্রেণী সমবায়। এই দুইটার তুল্যরোধ কত হবে? টুয়াইস আর, শ্রেণী সমবায়। এই দুইটার তুল্যরোধ কত হবে? টুয়াইস আর, শ্রেণী সমবায়। এই দুইটার তুল্যরোধ কত হবে? টুয়াইস আর, শ্রেণী সমবায়। ঠিক আছে, এখন দেখো এই সবগুলো টুয়াইস আর সমান্তরালে যুক্ত। দেখো সবাই এ থেকে বি এর মধ্যে যুক্ত। এটা যদি এ হয় তাহলে এটাও হবে এ, এইটাও হবে এ। ওকে, এটা যদি বি হয় এটাও হবে বি, এটাও হবে বি। এই টুয়াইস আর কার কার মধ্যে যুক্ত? এ থেকে বি এর মধ্যে। এই টুয়াইস আর কার কার মধ্যে যুক্ত? এ থেকে বি এর মধ্যে। এই টুয়াইস আর কার কার মধ্যে যুক্ত? এ থেকে বি এর মধ্যে। এই টুয়াইস আরও কার কার সাথে যুক্ত? এ থেকে বি এর মধ্যে। তার মানে আমাদের কাছে চারটা টুয়াইস আর মানে রোধ আছে, যারা সবাই এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে যুক্ত। তাহলে চারটা টুয়াইস আর কেমনে যুক্ত? প্যারালালি বা সমান্তরালে। তাহলে এখানে আছে হচ্ছে এ, ওকে, এখানে আছে হচ্ছে বি, একটা আছে টুয়াইস আর। ওকে ভাইয়া, আরো কি আছে? আছে, কয়টা আছে? চারটা, টু আর। ওকে, টু আর, ওকে, ফাইনালি টু আর। আরে ভালো লাগে না দাদা। আচ্ছা টু আর, ওকে, ঠিক আছে, চারটা টু আর আছে, কেমনে? সমান্তরালে। তাহলে বলো তুল্যরোধ কত হবে? তুল্যরোধ হবে হচ্ছে আর এ বি ইজ ইকুয়ালস টু 2r ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস r বাই 2। সহজ না? একদম সহজ। বুঝছো? সো দেখো এগুলো কিন্তু মিরর সিমেট্রি ছাড়া সলভ করতে খুব অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, একটু বেশ জটিল জটিল হয়ে যাবে। বাট মিরর সিমেট্রি সহ যদি সলভ করো তাহলে সার্কিটগুলো হয়ে যাবে অনেক সহজ, খুবই ইজি টু সলভ। পারবো, শিওর শিওর শিওর, ভেরি গুড। আর একটা প্রবলেম আছে, তাহলে আমাদের মিরর সিমেট্রি এখানে শেষ। ওকে, এই প্রবলেমটা সলভ করলেই মিরর সিমেট্রি সমাপ্তি। তাহলে বুঝবো মিরর সিমেট্রিতে একদম বস হয়ে গেছো। তাহলে বলো এখানে আসলে হইছে কি? এখানে আমাদের কাছে একটা বিশাল জটিল সার্কিট আছে, দেখতেই তো ভালো লাগতেছে না সার্কিটটাকে। যাই হোক, এখানে আমাদেরকে বলছে এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এখানে মিরর সিমেট্রি অ্যাপ্লাই করব। চলো, মিরর রাখতে তো আমরা এখন বস হয়ে গেছি। একদম সার্কিটের মাঝ বরাবর লম্ব সমদ্বি খণ্ডক বরাবর বসাই দিব হচ্ছে একটা মিরর। ভাইয়া আমার তিনটা রোধ কাইটে গেছে, ভাইয়া এই যে এইটা কাইটে গেছে, এটা কাইটে গেছে, সমস্যা নেই। যে রোধগুলো কাটছে সেগুলো নিয়ে কোনো চিন্তা নাই, দেখবো সেগুলো পরে দেখা যাবে। আগে যেগুলো কাটে নাই সেগুলো নিয়ে চিন্তা করো। দেখো সিমেট্রি আছে কিনা। এই পাশে আছে আর, এই পাশে আছে আর, সিমেট্রি আছে। এই পাশে আছে আর, এই পাশেও আছে আর, সিমেট্রি আছে। এই পাশে আছে আর, এই পাশেও আছে আর, সিমেট্রি আছে। তার মানে মিরর সিমেট্রি তো এখানে আছে। যদি মিরর সিমেট্রি থাকে তাহলে ভাইয়া কারেন্ট কি হবে? সেম কারেন্ট ফ্লো করবে। এই পাশের আর এবং ওই পাশের তার যে সিমেট্রিক আর, দুজনের মধ্যে দিয়ে কি হবে? সেম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করবে। দ্যাট মিনস ভাইয়া এই রোধের মধ্যে দিয়ে যদি I1 কারেন্ট ফ্লো করে, ওকে, এই রোধের মধ্যে দিয়েও I1 কারেন্ট ফ্লো করবে। এই রোধের মধ্যে দিয়ে যদি ভাইয়া I2 কারেন্ট ফ্লো করে তাহলে এই রোধের মধ্যে দিয়েও I2 কারেন্ট ফ্লো করবে। এই রোধের মধ্যে দিয়ে যদি ভাইয়া I3 কারেন্ট ফ্লো করে, এই রোধের মধ্যে দিয়েও ভাইয়া I3 কারেন্টই ফ্লো করবে। ঠিক আছে, এতটুকু নিয়ে কোনো সমস্যা নেই। দেখো এখান থেকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, প্রথমত বোঝাই যাচ্ছে এই রোধটার কোনো রোল নাই। এই যে এই রোধটা, এই রোধটার কোনো দরকারই নাই। কেন দরকার নাই? এখান দিয়ে I1 মানের কারেন্ট গেছে, পুরা I1টাই এখান দিয়ে চলে আসছে। এখান দিয়ে I2 মানের কারেন্ট গেছে, পুরা I2টাই এখান দিয়ে চলে আসছে। এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট গেছে?
এই রোধের মধ্যে কোনো কারেন্টই যায় নাই। এই যে রোধ, এই রোধের মধ্যে কোনো কারেন্ট গেছে? কোনো কারেন্ট যাই নাই ভাই। তাহলে যদি কোনো কারেন্ট না যায়, এই রোধকে আমরা তুল্য রোধ হিসাব করব? করব না। আবারও দেখো, I1 গেছে, I1 পুরাটাই বরাবর চলে আসছে, তার মানে এই রোধের মধ্যে কোনো কারেন্ট ঢুকে নাই। I2 গেছে, পুরো I2 এখান দিয়ে চলে আসছে, তার মানে এই রোধের মধ্যে কোনো কারেন্ট ঢুকে নাই। তাহলে আলটিমেটলি এই রোধের মধ্যে যদি কোনো কারেন্টই না যায়, ওকে তুল্য রোধে কাউন্ট করার দরকার আছে? কোনো দরকার নাই। তাহলে ওর মধ্যে দিয়ে কারেন্ট হবে কত? 0 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে ও আমাদের তুল্য রোধ থেকে বাদ। ওকে, এবার দেখো হচ্ছে একটু বাকি দুইটার মধ্যে কি হয়েছে। ও মাই গড, এই পাশে তো দেই নাই না, এই রোধটা কিন্তু থাইকা যাবে। সো এখানে আসে অর্ধেক, ওখানে আসে অর্ধেক, এই রোধের মধ্যে দিয়ে কিন্তু আবার কারেন্টটা ফ্লো করবে। যাই হোক, এখানে আমরা আসতেছি এবং এই রোধের মধ্যে দিয়েও দেখা যাবে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট ফ্লো করবে। তুমি চিন্তা করে দেখো, এখান দিয়ে I2 গেছে, এখান দিয়েও I2, তাই না? এই I3, এখানেও I3, এখানেও I3, তার মানে I3-র একটা অংশ হচ্ছে I2, আর একটা অংশ হচ্ছে I4, এবং সেটা এখান দিয়ে অবশ্যই ফ্লো করবে। ঠিক আছে? যদি এইটা I3 হইতো, এইটাও I3 হইতো, তখন বলতাম যে হ্যাঁ, পুরা কারেন্টটা এখান দিয়ে চলে গেছে, এই রোধ দিয়ে কোনো কারেন্ট যায় না। এমন তো না, এটা I3, এটা হচ্ছে I2, তার মানে I3-র একটা অংশ হচ্ছে I2, I3-র যে বাকি অংশটা সেটা ফ্লো করছে এখান দিয়ে, এই রোধের মধ্যে দিয়ে, এবং এই রোধের মধ্যে দিয়েও একটা নির্দিষ্ট কারেন্ট ফ্লো করবে। এই রোধগুলোয় কোনো পরিবর্তন আসবে না। তাহলে চেঞ্জ আসবে কোথায়? চেঞ্জ আসবে হচ্ছে এই রোধে। এই রোধের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। যদি কারেন্ট ফ্লো না করে, তাহলে তুল্য রোধ থেকে বাদ। তাহলে বাকি সার্কিটটাকে যদি আমরা আঁকি, দেখো এখন বুঝা যাবা। এখানে আছে A, ওকে, এখানে আছে B, A আর B এর মাঝখানে একটা R মানের রোধ আছে, বসিয়ে দাও। A এবং B এর মাঝখানে R মানের একটা রোধ বসাইছো। এখানে একটা রোধ আছে এই জায়গায়, ওকে, বসাইছো। এখানে আরো একটা রোধ আছে এই জায়গায়, ওকে, বসাইছো। এখানে আরো একটা রোধ আছে এই জায়গায়, বসাইছো। ওকে, দেন ভাইয়া এখান থেকে এখানে দুইটা রোধ আছে। কোন জায়গা থেকে কোন জায়গায়? এখান থেকে এখানে, এভাবে এভাবে। ওকে, এইভাবে একটা রোধ আছে, এইভাবে আর একটা রোধ আছে। ওকে ভাইয়া, দেন হচ্ছে এখান থেকে আরো একটা রোধ আছে, এখান থেকে একটা, এখান থেকে একটা। ওকে, সো আমি যদি আঁকি, এখান থেকে, আরে দাঁড়াও, এখান থেকে একটা রোধ আছে, ওকে, আর হচ্ছে এখান থেকে একটা রোধ আছে। কোথা থেকে? এখান থেকে। ওকে, এই হচ্ছে সার্কিটের অবস্থা। শুধুমাত্র এই যে রোধটা, এই রোধের মধ্যে যেহেতু কারেন্ট যাচ্ছে না, ও আমাদের তুল্য রোধের হিসাব থেকে বাদ হয়ে যাবে। বুঝছো? গুড। তাহলে দেখো বাকিগুলোর কি অবস্থা। এখানে আছে আর, 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 আর এখানেও আছে একটা আর। ওকে, দেখো তো এই দুইটা রোধ কিভাবে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে এই দুজনের তুল্য রোধ কত হবে? 2R। ওকে ভাইয়া, এই দুইটা রোধ কেমনে যুক্ত? এই দুইটা রোধ শ্রেণী সমবায়ে যুক্ত, তুল্য রোধ কত হবে? 2R। দেখেই বোঝা যাচ্ছে। তো এই সার্কিটটাকে যদি আমি আরেকবার ড্র করি, দেখো আর একটু সুন্দর হয়ে যাবে সার্কিটটা। এই হচ্ছে A, এই হচ্ছে B, A আর B এর মাঝখানে আছে হচ্ছে একটা রোধ, সেটা হচ্ছে R। A আর B এর মাঝখানে যে এখানে আছে আরো একটা রোধ, ছোট্ট R। এখানে কি আছে? এখানে আছে একটা R, তার উপরে আছে হচ্ছে একটা 2R। কত? 2R। ওকে, এবং এখানে আছে হচ্ছে একটা আর। ওকে, এইটা একটা আর। আরো কোনো রোধ আছে? আরো রোধ আছে, এই যে এইটা, এই A এবং B, এই দুইটা পয়েন্টের মাঝখানে আরো একটা রোধ আছে, সেইটাও হচ্ছে 2R। আর এটা কোনটা? এটা হচ্ছে যে এইটা। এটাও কি দেখো, A আর B এর মাঝখানে না, এটার এক প্রান্ত A তে আর এক প্রান্ত B তে, তার মানে A আর B এর মাঝখানে 2R মানের আরো একটা রোধ আছে। হইলো, সমস্যা নেই। গুড। তাহলে দেখো তো এখানে আছে হচ্ছে 2R, কোথায়? এখানে 2R, এখানে আছে R। কেমনে যুক্ত? সমান্তরালে যুক্ত। তাহলে এই দুজনের তুল্যরোধ কত হবে? এই দুজনের তুল্যরোধ হবে হচ্ছে 2R ইন্টু R ডিভাইডেড বাই 2R প্লাস R, দ্যাট মিনস 2R বাই 3। এইটা হবে হচ্ছে এই দুজনের তুল্যরোধ। এই 2R/3 এর সাথে এই পাশের R আর এই পাশের R কেমনে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। দ্যাট মিনস এই যে অংশটা, এই যে এই অংশটা, এই অংশটার তুল্যরোধ কত হবে? এতটুকু হচ্ছে R, এতটুকু হচ্ছে 2R/3, এতটুকু আবার R। এই তিনজন কেমনে যুক্ত? শ্রেণী সমবায়ে। তাহলে এই অংশের তুল্যরোধ কত হবে? এই অংশের তুল্যরোধ হবে হচ্ছে R প্লাস 2R/3 প্লাস R, দ্যাট মিনস 8R ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এইটা হবে হচ্ছে এই অংশের তুল্যরোধ। এই অংশের তুল্যরোধ কত? 8R ডিভাইডেড বাই 3। ওকে, এবার দেখো A আর B এর মধ্যে সকল রোধ তুমি পেয়ে গেছো। ধরো এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এই দুজনের মধ্যে একটা রোধ আছে হচ্ছে R। ওকে, আর একটা রোধ হচ্ছে এইটা, সেটা হচ্ছে 8R/3, সরি কত? 8
r/3। আর একটা রোধ হচ্ছে এইটা 2r। কোনটা ভাইয়া? এই যে এইটা 2r। তাহলে বলো তুল্যরোধ কত হবে? তিনজন কেমনে আছে? সমান্তরালে আছে ভাই। পুরা বর্তনীর তুল্যরোধ কত হবে? পুরা বর্তনীর তুল্যরোধ হবে r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1/r প্লাস 1/8r/3। দ্যাট মিনস হয়ে যাবে হচ্ছে 3/8r প্লাস হচ্ছে 1/2r, তার উপর হোল ইনভার্স। ওকে, যদি এখান থেকে ক্যালকুলেট করো লসাগু আসবে হচ্ছে 8r। ওকে, আর এখানে আসবে হচ্ছে 8, এখানে আসবে হচ্ছে 3, এখানে আসবে হচ্ছে 4, 11, 15, তার মানে হচ্ছে 8r ডিভাইডেড বাই 15। ওকে, ইফ আই এম নট রং, যদি ক্যালকুলেশন ঠিক থাকে এখানে আসবে 8r, ঠিক আছে, এখানে আসবে 8, এখানে আসবে 3, এখানে আসবে 4, 8 আর 3 কত? 11, আর 4 হচ্ছে 15, তার মানে 8r ডিভাইডেড বাই 15। এইটা হবে হচ্ছে আমাদের বর্তনীর টোটাল তুল্য রোধ। বুঝতে পারছেন? সো কাজ খুব সহজ, আপনার জাস্ট দেখা লাগবে কোন রোডটা বাদ যাবে বা কোন কানেকশনটা বাদ যাবে। দেন হচ্ছে সার্কিটটাকে আরেকবার রিড্র করা লাগবে। দেখবেন ওই রোধ বা কানেকশন বাদ দিয়ে যদি সার্কিটটাকে ড্র করেন দেন সেটা আসলে একটা সহজ সার্কিট হয়ে যাবে। যেমন এই সার্কিটটাই খুব বেশি কঠিন না, কিন্তু এই দুজন আছে শ্রেণীতে, এই দুজন আছে শ্রেণীতে, এই দুজনের সাথে এটা আছে সমান্তরালে, দেন এই তিনজন আবার শ্রেণীতে, তার সাথে সবাই আবার সমান্তরালে। সলভ করলেই কাজ শেষ। দেখো যদি বুঝে থাকো তাহলে আসলে আমাদের মিরর সিমেট্রি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেখব ফোল্ডিং সিমেট্রি। দেখেন গাইস, বুঝছেন কিনা? সহজ কিন্তু একদম। ও মাই গড গাইস, দেখো না মিরর সিমেট্রি বুঝছো কিনা? এবার আমরা তাহলে একটু ফোল্ডিং সিমেট্রিতে যাব। বুঝছিস না সহজ না এগুলো? আসলে বাচ্চা পোলাপানের কাজ, তোরা এমনিতেই পারা উচিত, না পারার কোনো কারণ আমি দেখি না। তোদের কমেন্ট কি আমার সামনে আসে না? ফেসবুক তো বিশাল খারাপ। বুঝছি দাদা, ওকে ঠিক আছে, নাইস, বুঝে গেছো, সামনে গেছি। না বুঝলে বলা লাগবে, না বললে কিন্তু আচ্ছা এবার হচ্ছে ফোল্ডিং সিমেট্রি। আচ্ছা এটা না আরো সহজ, হ্যাঁ, মিরর সিমেট্রির চেয়ে ফোল্ডিং সিমেট্রি হচ্ছে বেশি সহজ, এবং যেই জায়গাগুলোতে আমরা মিরর সিমেট্রি অ্যাপ্লাই করতে পারি না সেখানে হচ্ছে আমরা ফোল্ডিং সিমেট্রি অ্যাপ্লাই করি। ফোল্ডিং সিমেট্রিতে কি করব? ফোল্ড করা মানে কি? ভাঁজ করা ভাই। সো ফোল্ডিং সিমেট্রিতে আমরা ভাঁজ করব। কাকে ভাঁজ করব? সার্কিটকে ভাঁজ করে ফেলবো। কি বলেন ভাইয়া, এত কষ্টে সার্কিট নিয়ে আসলাম, এটাকে ভাঁজ করব? মানবতার খাতিরে করতে হবে, কিচ্ছু করার নাই, কারণ আমাদের সার্কিটটাকে ইজি বানাইতে হবে, ঠিক আছে? এখন সার্কিটটাকে কোন বরাবর ভাঁজ করব? যেমন দেখো, তোমাকে যদি এই সার্কিট দেওয়া হয়, তুমি যদি বলা হয় তুল্যরোধ নির্ণয় করো, তুমি কিন্তু মিরর সিমেট্রিতে করতে পারবা না। তুমি এখানে একটা মিরর বসাও, দেখো মিররের এই পাশে আছে আর, ওই পাশে আছে টুয়াইজার, এই পাশে আর, ওই পাশে টুয়াইজার। সিমেট্রিক কি না? সিমেট্রিক কিন্তু না। এই সব জায়গায় হচ্ছে আমরা ফোল্ডিং সিমেট্রি অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো ফোল্ডিং সিমেট্রিতে আমাদের সার্কিটটাকে ভাঁজ করা লাগবে কার অ্যাক্রসে বা কোন অ্যাক্সিসের অ্যাক্রসে? সেটা হচ্ছে এ আর বি এর সংযোজক সরলরেখার সাপেক্ষে। কি? এ এবং বি এর যে সংযোজক সরলরেখা, যেই দুইটা পয়েন্টের মধ্যে তোমাকে তুল্যরোধ নির্ণয় করতে বলবে, সেই দুইটা পয়েন্টের যে সংযোজক সরলরেখা তার অ্যাক্রসে তুমি সার্কিটকে ফোল্ড করে ফেলবা বা ভাঁজ করে ফেলবা। যদি ভাঁজ করো, ধরো এই সার্কিটটাকে আমি এইভাবে ভাঁজ করে এই মাঝ বরাবর ভাঁজ করলাম, ভাঁজ করে উপরে দিলাম, তাহলে কি হবে? এই পয়েন্টটা এই পয়েন্টে গিয়ে পড়বে, এই পয়েন্টটা এই পয়েন্টে গিয়ে পড়বে, এই পয়েন্টটা এই পয়েন্টে গিয়ে পড়বে। দেখো তো এই আর মানের রোধ কার উপর গিয়ে পড়বে? আর মানের রোধের উপরে, তার মানে সিমেট্রিক। এই 2r মানের রোধ কার উপরে গিয়ে পড়বে? এই 2r মানের রোধের উপরে, তার মানে সিমেট্রিক। ভাইয়া 3r নিয়ে ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে, একটা রোধ কাটা গেছে ভাইয়া। ছোটবেলায় আমারও কষ্ট হতো, এগুলো নিয়ে কষ্ট পাওয়া যাবে না, এই রোধের হিসাব অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? তুমি আপাতত দেখো যেটা কাটা গেছে ওইটা বাদে বাকিগুলোর কি অবস্থা। তুমি যদি এখানে ফোল্ড করো, আর এর উপর গিয়ে আর পড়তেছে, 2r এর উপর গিয়ে 2r পড়তেছে। ওকে, কি হচ্ছে? আর এর উপর গিয়ে আর পড়তেছে, 2r এর উপর গিয়ে 2r পড়তেছে, তার মানে এখানে ফোল্ডিং সিমেট্রি আছে। ফোল্ডিং সিমেট্রি এখানে আছে। যদি থাকে তাহলে মাথায় রাখা লাগবে, তুমি যখন ফোল্ড করলা, সার্কিটের নিচের পয়েন্টটা উপরের যেই পয়েন্টে গিয়ে পড়বে বা যেই পয়েন্ট পরস্পরের উপরে গিয়ে পড়বে, তাদের ভোল্টেজ হবে সেম। কি বললাম? তোমার যদি ফোল্ডিং সিমেট্রি সার্কিটে থাকে এবং তুমি যদি সার্কিটটাকে ফোল্ড করো, যেই পয়েন্টের উপরে গিয়ে পড়বে তাদের পরস্পরের বিভব হবে সমান। যেমন আমি যদি সার্কিটটাকে ফোল্ড করি, দেখা যাবে এই পয়েন্টটা গিয়ে পড়তেছে এই পয়েন্টের উপরে, তার মানে এই পয়েন্ট এবং এই পয়েন্টের পটেনশিয়াল বা বিভব সেম। তাহলে এটা যদি এ পয়েন্ট হয়, এটাও হবে এ পয়েন্ট। ওকে, এই পয়েন্টটা গিয়ে পড়তেছে এই পয়েন্টের উপরে, তার মানে এই দুটো পয়েন্টের পটেনশিয়াল সেম। এটা যদি বি পয়েন্ট হয়, এটাও হবে বি পয়েন্ট। ওকে, এই পয়েন্টটা গিয়ে পড়তেছে এই পয়েন্টের উপরে, তার মানে এই দুটো পয়েন্টের পটেনশিয়াল সেম। এটা যদি সি পয়েন্ট হয়, এটাও হবে সি পয়েন্ট। এটাই ফোল্ডিং সিমেট্রি। এটা করে আমার লাভ কি হইলো? আমি কি নাম দিতে আসছি নাকি ভাইয়া? না, নাম দিতে আসছি নাই। দেখো এটা করে একটা লাভ হয়েছে। লাভটা হচ্ছে তুমি যদি একটু 3r মানের রোধের দিকে তাকাও, 3r এর দিকে তাকাও, 3r এর এই পাশের পয়েন্টটাও সি,
এই পাশের পয়েন্টটাও সি। একটা রোধের দুই প্রান্তের পয়েন্ট সেম হওয়া মানে কি? এই রোধের দুই প্রান্তের বিভব সেম। দ্যাট মিনস 3R এর এই প্রান্তের বিভব যা, এই প্রান্তের বিভবও হুবহু তাই। তাহলে 3R এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 3R এর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 0। কত? 0। একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য 0 মানে কি? সেই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাসই করে নাই। তাহলে একটা রোধের দুই প্রান্তের পয়েন্ট যদি সেম হয় বা পটেনশিয়াল যদি সেম হয় বা বিভব পার্থক্য যদি 0 হয়, আমরা কি বুঝবো? সেই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাসই করে নাই ভাইয়া। তার মানে এই কেসটাতে 3R এর মধ্যে দিয়ে কোনো কারেন্টই যায় নাই। 3R এর মধ্যে যদি কোনো কারেন্ট না যায়, তাকে আমরা তুল্য রোধের হিসাবে আনবো? আনবো না। ও আমাদের হিসাব থেকে বাদ, ইগনোর, ক্যান্সেল। তাহলে সার্কিট কিরকম? সার্কিট তো এখন আবার সহজ হয়ে গেল। এই হচ্ছে এ, এখানে আছে হচ্ছে আর, এখানে আছে টুয়াইজ আর, এখানেও আছে আর, এখানেও আছে টুয়াইজ আর। তাহলে আর টুয়াইজ আর টুয়াইজ আর। বলো তুল্যরোধ কত হবে? ভাই মাঝখানে টাকলেন না? না, কেন আঁকলাম না? কারণ মাঝখানেটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় নাই। কারেন্ট না গেলে তাকে আমার তুল্যরোধ হিসাব করার দরকার নাই। তাহলে আর এবং টু আর তুল্যরোধ হবে হচ্ছে থ্রাইজ আর। এখানেও সিমিলার, কত? থ্রাইজ আর। উপরের 3R নিচের 3R কেমনে যুক্ত আছে? সমান্তরালে যুক্ত আছে। তাহলে এই বর্তনীর টোটাল তুল্যরোধ কত হবে? আর এ বি ইজ ইকুয়ালস টু 3R ডিভাইডেড বাই 2। বুঝছো? সহজ। ফোল্ডিং সিমেট্রি সেই সহজ, ঠিক আছে, একদম সহজ। এটা না আরো সহজে সলভ করা যায়, ঠিক আছে। আরো সহজে কিভাবে সলভ করা, যেমন এর তো ছোট ছিল, সো ছোট থাকার জন্য হচ্ছে তুমি এভাবে করে করছো। যখন সার্কিট অনেক বড় হবে এবং সেখানে যখন তুমি ফোল্ডিং সিমেট্রি অ্যাপ্লাই করবে, তখন আসলে তোমার একটা টেকনিক অ্যাপ্লাই করা লাগবে। দেখো টেকনিকটা আমি বুঝাই। সেটা হচ্ছে তুমি এই আর এর দিকে তাকাও। এই আর কার কার মধ্যে যুক্ত? এ এবং সি এর মধ্যে। এই আর এর দিকে তাকাও, ও কার কার মধ্যে যুক্ত? ও কিন্তু এ এবং সি এর মধ্যে যুক্ত। তাহলে এই দুইটা রোধ কি বেসিক্যালি সমান্তরালে যুক্ত না? সমান্তরাল সংযোগ কখন বলি? যখন দুইটা রোধের দুইটা প্রান্ত একটা কমন পয়েন্টে, অপর দুইটা প্রান্ত আর একটা কমন পয়েন্টে। তুমি এই রোধ এবং এই রোধের দিকে তাকাও, এদের দুইটা প্রান্ত একটা কমন পয়েন্ট এতে যুক্ত, অপর দুইটা প্রান্ত আর একটা কমন পয়েন্ট সিতে যুক্ত। তাহলে এই দুইটা রোধ আসলে কিভাবে কানেক্টেড? সমান্তরাল সমবায়ে। তোমার কাছে যদি আর মানের দুইটা সমান্তরাল রোধ থাকে, ধরো এরকম, ঠিক আছে, দুইটা রোধ আছে আর এবং আর, তুমি কি দুইজনকে সরিয়ে বা দুইজনের পরিবর্তে একটা রোধ বসাইতে পারো না? সেই রোধের মান কত হবে? আর বাই 2। তাহলে আমার কাছে আর মানের দুইটা রোধ আছে যারা কিনা সমান্তরালে যুক্ত। আমি কি করব? একটা রোধকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আর একটার জায়গায় বসাই দিব আর বাই 2, কারণ এই দুজনের তুল্য রোধ হচ্ছে আর বাই 2। দেখো করলে সেম আসে কিনা? সেম আসবে ভাইয়া। দেখো দেখো দেখো, এটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে, ওকে। এটাও আমাদের এ পয়েন্ট, এটাও ঠিক আছে, আর এটা হচ্ছে সি পয়েন্ট। দেখো এখানে এ আর সি এর মধ্যে আর মানের একটা রোধ আছে, এখানেও এ আর সি এর মধ্যে আর মানের একটা রোধ আছে। তুল্য রোধ কত? আর বাই 2। তাহলে একজনকে বাদ দাও এবং আরেকজনের পরিবর্তে বসাই দাও আর বাই 2, ঠিক আছে। সি আর বি এর মধ্যেও সেম কাহিনী। এখানে আছে একটা টুয়াইজার, এখানে আছে একটা টুয়াইজার। ও সি আর বি এর মধ্যে যুক্ত, ও সি আর বি এর মধ্যে যুক্ত। তাহলে ও এবং ও আসলে কিভাবে কানেক্টেড? সমান্তরালে যুক্ত। যদি টু আর মানের দুইটা রোধ সমান্তরালে যুক্ত থাকে, তুল্য রোধ কত হবে? 2R ডিভাইডেড বাই 2। তাহলে একটা রোধকে বাদ দিয়ে দাও, আর একটার পরিবর্তে বসাই দাও হচ্ছে 2R বাই 2, মানে হচ্ছে আর, এবং এইটা হচ্ছে তোমার বি পয়েন্ট। তোমার কি লাগবে? এ আর বি এর মধ্যে তুল্য রোধ, বলো আর এ বি কত হবে? দেখো তো দুইটা রোধ কেমনে যুক্ত? শ্রেণীতে আর বাই 2 প্লাস আর, মানে হচ্ছে 3R বাই 2। দেখো তো সেম আসছে না? সেম। বুঝতে পেরেছো? সো আমাদের আলটিমেটলি এটা শেখা লাগবে, কারণ এটা হচ্ছে বড় বড় সার্কিট কি করে দিবে সহজ। তাহলে আমরা দেখব যেই রোধগুলোর দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, আমরা একটা রোধকে, নিচের সাইডের রোধটাকে মুছে দিব বা বাদ দিয়ে দিব, আর উপরের যে রোধটাকে সেটাকে করে দিব হচ্ছে অর্ধেক। কেন অর্ধেক করব? কারণ দুইটা একই মানের রোধ আছে সমান্তরাল সমবায়ে, তুল্য রোধ কত হবে? রোধের মান ডিভাইডেড বাই 2। ভাইয়া যদি রোধের মান সেম না হয় তাহলে তো সিমেট্রি খাটবে না। সিমেট্রি খাটার জন্য তো অবশ্যই এই দুইটা রোধের মান সেম হওয়া লাগবে, তাই না? ফোল্ডিং সিমেট্রি যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, প্রথমে তো সিমেট্রি খাটা লাগবে, তারপর তো তুমি রুলস অ্যাপ্লাই করবা। সো সিমেট্রি তখনই খাটবে যখন এই রোধ আর এই রোধের মান হবে সেম, ওকে। এবং তারা যেহেতু সমান্তরালে যুক্ত, সো আমরা একটা রোধকে বাদ দিয়ে দিতে পারবো এবং আরেকটার পরিবর্তে বসাই দিব হচ্ছে রোধের মান ডিভাইডেড বাই 2। পারবো? শিওর? গুড। আসো এখন সলভ করা যাক। সো এটা হচ্ছে আমাদের ফোল্ডিং সিমেট্রি কনসেপ্ট। আসেন লেটস সলভ। কি বলেছে 7 নাম্বারটা? এটা মাত্রই সলভ করাইলাম। সো এই যে এটা হচ্ছে তোমরা একটু করবা, এটা আসবে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 3R বাই 2। স্টিল তোমরা একটা বার করবা, ঠিক আছে? সেম জিনিসটা আমি যেটা করাইলাম সেটাই তোমরা একটা বার নিজে নিজে করবা। আসো নেক্সট।
ও মাই গড, এটা কি ভাইয়া? এটা একটা খুবই সহজ সার্কিট। তোমাকে এরকম একটা সার্কিট দিয়ে দিছে, দিয়ে বলছে হচ্ছে তুল্যরোধ নির্ণয় করো। ওকে, এখানে কি মিরর সিমেট্রি অ্যাপ্লাই করা যাবে না? অবশ্যই যাবে। তুমি চাইলে মিরর সিমেট্রি দিয়েও করতে পারো, বাট ফোল্ডিং সিমেট্রি দিয়ে এটা সহজ হয়ে যাবে। তুমি এটা ফোল্ডিং সিমেট্রি দিয়ে করো, অধিকতর সহজ হবে। চলো, যদি আমরা এখানে ফোল্ডিং সিমেট্রি অ্যাপ্লাই করি, আমরা ফোল্ড করব কোন বরাবর? আমাকে যেই দুইটা পয়েন্টের মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলছে, আমি তাদের সংযোজক সরলরেখা আঁকবো। ঠিক আছে, কি আঁকবো? সংযোজক সরলরেখা। এবং এই রেখার অ্যাক্রসে আমি পুরো সার্কিটটাকে ফোল্ড করব বা ভাঁজ করব। যদি আমি ভাঁজ করি, দেখো এই রোধটা এই রোধের উপর গিয়ে পড়বে, এই রোধটা এই রোধের উপরে, এই রোধটা এই রোধের উপরে, এই রোধটা এই রোধের উপরে, এবং এই রোধটা পড়বে এই রোধের উপরে। তার মানে এখানে সিমেট্রি তো আছে। ভাঁজ করলে সমান সমান মানের রোধগুলা পরস্পর পরস্পরের উপরে পড়ে যাচ্ছে। সিমেট্রি আছে না? অবশ্যই আছে। তাহলে সিমেট্রি যদি থাকে, যেই পয়েন্টগুলা পরস্পরের উপরে গিয়ে পড়বে তাদের পটেনশিয়াল হবে সেম। আমি ধরলাম এটা আমার এ পয়েন্ট, এটা এ হইলে তো এ হবেই। আমি ধরলাম এটা আমার সি পয়েন্ট, এটা যদি সি হয় এইটাও হবে সি, কারণ ভাঁজ করার পরে এই পয়েন্টটা এই পয়েন্টের উপরে গিয়ে পড়বে, সেম পয়েন্ট। ঠিক আছে, আমি ধরলাম এইটা হচ্ছে আমার ডি পয়েন্ট, এটা যদি ডি হয় এইটাও হবে ডি। কেন? কারণ ভাঁজ করার পরে এই পয়েন্টটা এই পয়েন্টের উপরে গিয়ে পড়বে। আর এটা যদি বি হয় তাহলে এই পয়েন্টটাও হচ্ছে বি, আর এটার নাম দিয়ে রাখো লেটস সাপোজ ই পয়েন্ট, পরে কাজে লাগবে। ওকে, এবার একটু রোধগুলোর দিকে তাকাও। আমাকে একটু বলো তো, আমি যদি সার্কিটটা এখান থেকে আবার আঁকা শুরু করি, ধরো এই হচ্ছে আমার এ, এই হচ্ছে আমার বি, এই হচ্ছে আমার সি, ওকে, এটা হচ্ছে সি, আর এইটা হচ্ছে আমার ডি। ওকে, এটা হচ্ছে আমার ডি, গেল, ফাইন। আর এটা হচ্ছে ই। ওকে, ওকে, এবার আমাকে বলো এই আর মানের রোধটা ও কার কার মধ্যে যুক্ত? এ এবং সি এর মধ্যে, তাই না? কার কার মধ্যে যুক্ত? এই আর এ এবং সি এর মধ্যে। এই আর ও কার কার মধ্যে যুক্ত? এ এবং সি এর মধ্যে। তাহলে এই আর এবং এই আর কেমনে যুক্ত আছে? সমান্তরাল সমবায়ে। তাহলে একটা রোধকে মুইছা দাও, এটাকে মুইছা দাও, এটার পরিবর্তে বসায় দাও আর বাই 2। কাজ খুব সহজ। যারা দুইজন সমান্তরালে যুক্ত, যাদের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, একজনকে মুছা দিবা আর একজনের পরিবর্তে বসাই দিবা আর বাই 2, মানে অর্ধেক। যদি 2 আর থাকতো তাহলে বসাই দিতা 2 আর বাই 2। ওকে, গুড। এবার দেখো তো এই রোধটা কার কার মধ্যে কাজ করতেছে? সি এবং ডি এর মধ্যে। এই রোধটাও সি এবং ডি এর মধ্যে। তাহলে ও এবং ও কেমনে যুক্ত? কেন সমান্তরালে যুক্ত? একটাকে মুছা দাও আর একটার পরিবর্তে বসাই দাও আর বাই 2। দিছো, শেষ। ভাইয়া এই যে রোধটা ও, ও কার কার মধ্যে যুক্ত? বি এবং ডি এর মধ্যে, তাই না? কার কার মধ্যে যুক্ত? বি এবং ডি এর মধ্যে। ও কার কার মধ্যে যুক্ত? ও যুক্ত বি এবং ডি এর মধ্যে। তাহলে এই রোধ আর এই রোধ কেমনে আছে? সমান্তরালে। একটাকে মুইছা দাও আর একটার পরিবর্তে বসাই দাও আর বাই 2, গেল, শেষ। এই রোডটার দিকে তাকাও, কার কার মধ্যে যুক্ত? সি এবং ই এর মধ্যে। এই রোডটার দিকে তাকাও, কার কার মধ্যে যুক্ত? সি এবং ই এর মধ্যে। তাহলে এই রোধ আর এই রোধ কেমনে আছে? সমান্তরাল। একটাকে মুছা দাও আর একটার পরিবর্তে বসাই দাও আর বাই 2। ঠিক আছে, এই যে একটাকে মুছা দিয়েছি আর একটার পরিবর্তে বসাই দিয়েছি কত? আর ডিভাইডেড বাই 2। রোধের মান অর্ধেক হয়ে যাবে। ওকে, সেম কাহিনী এই রোধের জন্য। কার কার মধ্যে আছে? ডি এবং ই এর মধ্যে। এই রোধটাও কার কার মধ্যে? ডি এবং ই এর মধ্যে। তাহলে ও আর ও কেমনে আছে? সমান্তরালে। একটাকে মুছে দাও আর একটার পরিবর্তে বসায় দাও আর বাই 2, কাজ শেষ। ঠিক আছে, এবার দেখো এই যে আর বাই 2, কোনটা? এই যে আর বাই 2 আর এই যে আর বাই 2 কেমনে যুক্ত বলো তো? এরা যুক্ত হচ্ছে শ্রেণী সমবায়ে। তাহলে তুল্যরোধ কত হবে? আর, আর বাই 2 প্লাস আর বাই 2 হচ্ছে আর। ওকে, এই আর এবং এই আর বাই 2 কেমনে যুক্ত? সমান্তরালে। তুমি যদি একটু ছবিটা আরেকবার রাখতে চাও, এই হচ্ছে এ, এই হচ্ছে বি। ঠিক আছে, এ থেকে সি পর্যন্ত একটা রোধ আছে আর বাই 2। সি আর ডি এর মধ্যে রোধ আছে দুইটা, একটা হচ্ছে আর বাই 2 আর একটা হচ্ছে মাত্র পাইলাম এতটুকু রোধ কত? আর। ঠিক আছে, এটা আছে সি আর ডি এর মধ্যে। আর হচ্ছে ডি আর বি এর মধ্যে একটা রোধ আছে, সেটা হচ্ছে কত? আর বাই 2। এখন আমাকে বলো এই যে আর আর এই যে আর বাই 2 কেমনে যুক্ত? সমান্তরালে যুক্ত। তাহলে এই দুজনের তুল্যরোধ কত হবে? এই দুজনের তুল্যরোধ হবে আর ইন্টু আর বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস আর বাই 2। ওকে, দ্যাট মিনস আসবে হচ্ছে আর ডিভাইডেড বাই 3, তাই না? হ্যাঁ, আর বাই 3। ওকে, কত আসবে? আর বাই 3। এটা হচ্ছে এতটুকু তুল্যরোধ। তাহলে এতটুকু আর বাই 3, এতটুকু আর বাই 2, এতটুকু আর বাই 2 কেমনে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত ভাইয়া। তাহলে তুল্যরোধ কত হবে? তুল্যরোধ হবে আর বাই 2 প্লাস আর বাই 3 প্লাস আর বাই 2। তার নিচে আসবে 6, এখানে আসবে হচ্ছে থ্রাইস আর, এখানে আসবে টুয়াইস আর, এখানেও আসবে থ্রাইস আর।
ওকে, তাহলে কত হবে? হবে হচ্ছে 6 8 8r/6 অথবা 4r/3 অথবা 1.33r। বুঝছো? একদম সহজ। এখন তো প্রথম প্রথম করছো দেখে হালকা একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট যখন এগুলো মাস্টার হয়ে যাওয়া তখন আসলে জিনিসগুলো খুব সহজ। তুমি খালি দেখবা যে কে কার সাথে সিমেট্রিক, একজনকে বাদ দিয়ে দিবা আর একজনকে অর্ধেক করে দিবা। দেখো এত কিছু করার দরকারই নেই, তুমি দেখছো সিমেট্রি আছে, কে কার কার সাথে সিমেট্রিক, ওর সাথে ও সিমেট্রিক, ওকে বাদ দাও, ওকে অর্ধেক করো। ওর সাথে ও সিমেট্রিক, ওকে বাদ দাও, ওকে অর্ধেক করো। ওর সাথে ও সিমেট্রিক, ওকে বাদ দাও, ওকে অর্ধেক করো। ওর সাথে ও সিমেট্রিক, ওকে বাদ দাও, ওকে অর্ধেক করো। ওর সাথে ও সিমেট্রিক, ওকে বাদ দাও, ওকে অর্ধেক করো। বাকিটুকু তুলরোধ নির্ণয় করো, শেষ, সলভড। বুঝছো? এত ভাস্টাজ করা লাগবে না, জাস্ট দেখো যে জিনিসটা সিমেট্রিক কিনা। সিমেট্রিক হইলে একজনকে বাদ দাও আর একজনকে অর্ধেক করো, একজনকে বাদ দাও আর একজনকে অর্ধেক করো, তাইলেই হয়ে যাবে। পারবো? শিওর? গুড। আসো নেক্সট, ফোল্ডিং সিমেট্রি। ও মাই গড, এটা একটু পরে আসতেছে, এটার আগে আর কিছু নাই? হ্যাঁ, যেটা করে আগে, ঠিক আছে, ওটা লাস্টে আসতেছি, এটা একটু করাই। এটাই বলছে হচ্ছে আমাদের কাছে দুইটা পয়েন্ট আছে, এ এবং বি, দিয়ে অনেক রোধ টোধ দেওয়া আছে, দিয়ে বলছে হচ্ছে তুলরোধ নির্ণয় করতে। সো প্রথম কথা, এখানে কি আমরা মিরর সিমেট্রি অ্যাপ্লাই করতে পারবো? দেখো মিরর সিমেট্রি যদি অ্যাপ্লাই করো, তোমার মিরর আঁকা লাগবে এই বরাবর। মিররের ওই পাশে যা আছে এই পাশে কি তা আছে? না, অবশ্যই না। তার মানে মিরর সিমেট্রি এখানে খাটবে না। তাহলে ফোল্ডিং সিমেট্রি অ্যাপ্লাই করি। ফোল্ডিং সিমেট্রি কোন বরাবর অ্যাপ্লাই করা লাগে? ভাঁজ কোণ বরাবর করা লাগে। যেই দুইটা পয়েন্টের মধ্যে তুলরোধ নির্ণয় করতে বলছে, ওই দুইটা পয়েন্টের সংযোজক সরল রেখা বরাবর। তাহলে আমাদের তুলরোধ নির্ণয় করতে বলছে এ এবং বি এর মধ্যে, তাহলে আমি কি করব? এই এ এবং বি এর যে সংযোজক সরল রেখা, তার অ্যাক্রস এই সার্কিটটাকে ভাঁজ করব। যদি ভাঁজ করি তাহলে দেখা যাবে এই আর গিয়ে পড়তেছে এই আর এর উপর, এই আর গিয়ে এই আর এর উপর, এই আর গিয়ে এই আর এর উপর। ভাইয়া ওই যে একটা কাটা গেছে, ওইটার চিন্তা বাদ, ওইটা অটোমেটিক সলভ হয়ে যাবে, সমস্যা নেই বাবা। ওকে, তাহলে দেখো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে এখানে অবশ্যই কি আছে? সিমেট্রি তো আছে। ফোল্ডিং সিমেট্রি অবশ্যই আছে, নাহলে কেমনে বের হইলো? ওকে, তাহলে ভাইয়া ফোল্ডিং সিমেট্রি যদি থাকে একটু অ্যাপ্লাই করে দেখান তো। চলো অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে আমরা কি বলতে পারি? এই পয়েন্ট গিয়ে পড়বে হচ্ছে এই পয়েন্টের উপর, তাহলে এই পয়েন্টটা যা, এই পয়েন্টটাও তাই। ধরলাম এটা হচ্ছে সি, তাহলে এটাও হবে সি। ঠিক আছে, এইটার নাম দিলাম হচ্ছে ডি, বাকিগুলোর তো নাম দেওয়াই আছে। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, নাম তো দেওয়াই আছে। তাহলে চলো আমরা একটা একটা করে বসাই। এই হচ্ছে আমাদের এ পয়েন্ট, কোনটা ভাইয়া? এইটা। এটা হচ্ছে এ পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। এখানে আছে হচ্ছে আমাদের সি পয়েন্ট এবং এখানে আছে হচ্ছে আমাদের ডি পয়েন্ট, তাই না? ওয়েট 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 ওয়েট, এখানে কি আসলে ডি থাকবে? আসলে কি থাকবে? হ্যাঁ হ্যাঁ, ফোল্ডিং সিমেট্রি যদি থাকে তাহলে তো থাকবে, বাট কিন্তু ডি থাকাটা আসলে একটা বেদনা হয়ে যাচ্ছে। ডি থাকলে এটাকে আমি ম্যানেজ করব কেমনে? ওয়েট গাইস, দাঁড়াও, যদি আমি এভাবে করি তাহলে হচ্ছে ভাঁজ হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাঁজ হচ্ছে, সমস্যা কি তাতে? সমস্যা নাই। হ্যাঁ এটা জিসি, আচ্ছা দেখতেছি, আসো প্রথমে হচ্ছে সলভ করা চুকে, এত প্যারা নিয়ে লাভ নাই। প্রথমত হচ্ছে এ আর বি এর মাঝখানে একটা রোধ আছে, বসাই দাও। এ আর বি এর মাঝখানে আছে হচ্ছে একটা রোধ, এখানে কোনো সিমেট্রি টিমেট্রির ব্যাপার স্যাপার নাই, সো আমি এখানে একটা সিম্পলি রোধ বসাই দিতে পারি। ঠিক আছে, এখানে আছে হচ্ছে একটা আর মানের রোধ। ওকে, দেখো এখানে এ আর সি এর মধ্যে একটা রোধ আছে, সেটা কত? আর। এখানেও এ আর সি এর মধ্যে একটা রোধ আছে, সেটা কত? আর। তাহলে একটা রোধকে মুছা দাও আর একটাকে অর্ধেক করে দাও, কারণ এরা সমান্তরাল সমবায়ে যুক্ত। ঠিক আছে, তাহলে হয়ে যাবে হচ্ছে r/2। ওকে, এখানে একটু বি আর সি এর মধ্যে খেয়াল করো, এখানে বি আর সি এর মধ্যে একটা রোধ আছে। ওকে, আর এখানেও বি আর সি এর মধ্যে একটা রোধ আছে। আর তাহলে বলো এখানে তুল্যরোধ কত হবে? দুটো রোধ সমান্তরাল আছে, তুল্যরোধ হয়ে যাবে হচ্ছে r/2। ওকে ভাইয়া, এইখানে এই রোধে কি হবে? এই রোধে কিছুই হবে না। কেন কিছু হবে না? তুমি চিন্তা করে দেখো, তুমি পুরো লাইনটার কথা একটু চিন্তা করো তো, একটু বাদ দাও, এই পুরো লাইনটার কথা চিন্তা করো, এই সমবায়টুকু। ঠিক আছে, এটা একটা শ্রেণী সমবায় এতটুকু। ওকে, এই সমবায়ের এই পাশের পয়েন্টও সি, এই পাশের পয়েন্টও সি। একটা সমবায় আছে তোমার কাছে এরকম রোধের আর আর, ঠিক আছে, এই পাশের পয়েন্টও সি, এই পাশের পয়েন্টও সি। এই সমবায়ের মধ্যে দিয়ে কারেন্ট যাবে? যাবে না। কেন? কারণ সমবায়ের দুই প্রান্তের বিভব সেম। সমবায়ের এই পাশের পয়েন্ট সি, মানে এই পাশের পটেনশিয়াল যা, ওই পাশের পটেনশিয়াল হুবহু তাই। তাহলে সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? শূন্য। যদি সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য শূন্য হয়, তাহলে সমবায়ে কোনো কারেন্ট ফ্লো করবে? কোনো কারেন্টই তো ফ্লো করবে না এই সমবায়ে। যেই সমবায়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, সেই সমবায়ের রোধ কি আমি কাউন্ট করব? কাউন্ট করব না। ও বাদ ও বাদ। বুঝছো?
এখানে একটা সমবায় আছে, সমবায়ের এই পাশের বিভব যা ওই পাশের বিভবও তাই, তার মানে এই সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে শূন্য। এটা কখন পসিবল? যখন এই সমবায় দিয়ে কোনো কারেন্ট ফ্লোই করবে না। দ্যাট মিন্স এই দুইটা রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না। যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না তাকে তো তুল্য রোধের হিসাবে না কোনো দরকার নাই। ঠিক আছে, তাহলে আমাদের নির্ণয় করা লাগবে হচ্ছে এ পয়েন্ট আর বি পয়েন্টের অ্যাক্রসে তুল্য রোধ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। ওকে, তাহলে দেখো রোধগুলার কি অবস্থা, এখানে আছে একটা r/2, ওকে, এখানে আছে আর একটা r/2, তারা কেমনে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। এই যে দেখো একটা রোধ শেষ হয়েছে আর একটা রোধ শুরু হয়েছে, তাহলে এই দুজন কেমনে যুক্ত? এই দুজন হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত। এই দুজনের তুল্যরোধ কত হবে? তুল্যরোধ হবে r/2 প্লাস r/2, দ্যাট মিন্স r। ওকে, সো সার্কিট যদি আমি আঁকি তাহলে এই হচ্ছে আমার এ, এই হচ্ছে আমার বি, এ আর বি এর মাঝখানে এখানে একটা রোধ আছে আর, ওকে, এখানে আরো একটা রোধ আছে, সেটাও কত? সেইটাও আর। তাহলে বলো এ আর বি এর মাঝখানে তুল্য রোধ কত হবে? আর এ বি ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই 2। কত হবে? আর এ বি ইজ ইকুয়ালস টু আর বাই 2। একদম সহজ, ঠিক আছে। সো ফোল্ডিং সিমেট্রি যদি তোমার জানা থাকে তখন আসলে সার্কিট সলভিং অনেক সহজ হয়ে যায়। জাস্ট ফোল্ড করো সার্কিটটাকে, ফোল্ড করে দেখো কোন রোধ কার উপর পড়তেছে। ও ওর সাথে সিমেট্রিক, কাটো, ওর পরিবর্তে বসে দাও r/2। ও ওর সাথে সিমেট্রিক, কাটো, ওর পরিবর্তে বসে দাও r/2। আর এই সমবায় পুরোটার মধ্যে দিয়ে তো কোনো কারেন্টই যাচ্ছে না। কেন? কারণ সমবায়ের এই পাশের পটেনশিয়াল যা ওই পাশের পটেনশিয়ালও তাই। যদি পটেনশিয়াল সেম হয় পুরো সমবায়ের দুই প্রান্তের, তাহলে তো সমবায়ের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার কোনো সুযোগ নাই। বুঝতে পেরেছেন? একদম সহজ না? একদম সহজ। তাহলে পারবো? শিওর? ওকে ভাই। আচ্ছা, আবার এই প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানেও তো যে এইটার এক প্রান্তেও সি আর এক প্রান্তেও সি, বাট এইটা কিন্তু একটা সিঙ্গেল শ্রেণী সমবায় না, এর মাঝখানে কিন্তু আরো একটা রোধ আছে এবং এই রোধের মধ্যে দিয়েও কিন্তু কারেন্ট পাস করবে। তার মানে এখানে একটা পটেনশিয়াল ভ্যারিয়েশন অবশ্যই ক্রিয়েট হবে। যদি এখানে এই তার রোধটা না থাকতো সেক্ষেত্রে আমরা বলতাম যে হ্যাঁ এখান দিয়েও কোনো কারেন্ট যাবে না, বাট এখানে একটা রোধ আসে না, সো এখানে পটেনশিয়ালের একটা ভ্যারিয়েশন অবশ্যই ক্রিয়েট হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? সহজ। তাহলে এটা ছিল আমাদের ফোল্ডিং সিমেট্রির আরো একটা ম্যাথ। তাহলে ফোল্ডিং সিমেট্রিতে আমরা কি করব? জাস্ট সার্কিটটাকে ফোল্ড করব। কার অ্যাক্রসে? যেই দুইটা পয়েন্টের মধ্যে আমার তুল্যরোধ নির্ণয় করতে বলছে সেই দুইটা পয়েন্টের যে সংযোজক সরলরেখা তার সাপেক্ষে আমরা সার্কিটটাকে ফোল্ড করব। দেখব কোন রোধ কার উপর গিয়ে পড়তেছে। একটা রোধকে কাইটা দিব আর একটা রোধকে অর্ধেক করে দিব, একটা কাইটা দিব আর একটা অর্ধেক করে দিব। আর যদি কোনো রোধের বা কোনো সমবায়ের দুই প্রান্তের বিভব হয় সমান, সেম পয়েন্ট থাকে দুই প্রান্তে, সেই ক্ষেত্রে সেই সমবায়ের মধ্যে কোনো কারেন্টই ফ্লো করবে না। কারণ সেম রোধ মানে কি? তার দুই প্রান্তের বিভব পার্থক্য শূন্য। মানে সেম পয়েন্ট মানে কি? দুই প্রান্তের বিভব পার্থক্য শূন্য। দুই প্রান্তের বিভব পার্থক্য শূন্য হলে কি হয়? রোধের মধ্যে কোনো কারেন্ট যায়? কোনো কারেন্ট যায় না। তার মানে রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লোই করবে না। বুঝতে পেরেছেন? সহজ। তাহলে তুল্যরোধ কত হবে? এই যে r/2। দেখো তো বুঝছো কিনা গাইস? এই পর্যন্ত ক্লিয়ার? ও মাই গড, জি ভাইয়া বুঝছি। এটা কোনটার কমেন্ট রে? জি ভাইয়া বুঝছি। বহুকাল আগের কমেন্ট মনে হচ্ছে, যুগ যুগ আগের কমেন্ট। তোমরা কি এগুলা পড়তে কি বিরক্ত লাগতেছে বলো তো? এগুলো পড়তে কিন্তু বিরক্ত লাগা যাবে না, এগুলো কিন্তু পারা লাগবে আলটিমেটলি। ওকে, পারবো? শিওর? সামনে আগাচ্ছি, সামনে আগায় যাই। চলো 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 সামনে আগায় যাচ্ছি। আচ্ছা, আমাদের মনে পিছনে আগাইতে হবে না, সামনে আগাইলেও হবে। এটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক 1। ওকে, এটা কি? হোমওয়ার্ক 1 ভাইয়া। হোমওয়ার্ক 1 এ কি বলছে ভাইয়া? দেখো এটা পারা উচিত ভাই, এখন তোমরা এটা অবশ্যই পারা উচিত। এটা ফোল্ডিং সিমেট্রি দিয়ে খুব ইজিলি সলভ করা যাবে। তোমাকে তুল্যরোধ নির্ণয় করতে বলছে, সবগুলো রোধের মান দিয়ে দিছে। ও মাই গড, এটা কি ফোল্ডিং সিমেট্রি দিয়ে তুমি সলভ করতে পারবা? পারবা না গো, এটা ফোল্ডিং সিমেট্রি দিয়ে সলভ করতে পারবা না। রোধের মান আমি একটু চেঞ্জ করে দিই। এটাকে দাও হচ্ছে 6 ওহম, ঠিক আছে? কত? 6 ওহম। এটাকে দিছো 2, এটাকে দাও 2 ওহম, ঠিক আছে? র্যান্ডম মান দিয়ে দিছে, র্যান্ডম মান দিলে হবে না। এটা হচ্ছে 4 ওহম। এবার ঠিক আছে, ওকে? 2 2 4 4 6 6। এইবার তুমি সলভ করো। তোমাকে বলছে হচ্ছে তুল্যরোধ নির্ণয় করতে। কেমনে করবা? ইউজ ফোল্ডিং সিমেট্রি। যাই হোক, এটা আপনাদের বলবো না, এটা আপনারা ট্রাই করবেন বাসায়। একই কনসেপ্ট, ফোল্ডিং সিমেট্রি অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। আরেকটা ম্যাথ হচ্ছে এখন তোমরা করবা এইটা। ও মাই গড ভাইয়া, এইটা কি? ধরো তোমার যদি পরীক্ষায় এরকম একটা সার্কিট আসে, ঠিক আছে? এগুলো সব আর, হ্যাঁ, এগুলো যেগুলো টুয়াইজ আর আছে এগুলো একটু আর করে দিই আমরা। আসো চলো, জনগণের খাতিরে এগুলাকে করে দিতে হবে কত? আর এখানে মনে হয় বুঝাই যাচ্ছে না, ঠিক আছে? এটাও হবে আর, এটাও হবে কত? আর। সবগুলা রোধের মান এখানে আর হবে, ঠিক আছে? প্রত্যেকটা রোধের মান কত? আর। এই সার্কিটটা আঁকতেছে জীবনটা বাইর হয়ে গেছে রে। এটা আর, এটাও আর, প্রত্যেকটা আর, এইটাও আর, এইটাও হবে আর। এখানে এটা দেখা যাচ্ছে না। এইটাও হবে কত? এই যে এইটা, এইটাও হবে হচ্ছে আর। দেখি তো একটু বুদ্ধি খাটায় এটা সলভ করতে পারিস নাকি? চল বুদ্ধি খাটা একটু, আয়, তোদেরকে 2 মিনিট সময় দিব। চল 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 চলো।
এটার মানও আর, ওকে। দিয়ে তোমাকে বলছে এই বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো, মানে সহজ কথায় বর্তনীতে যতগুলা রোধ আছে সবার মান হচ্ছে আর। তোমার সামহাও এই সার্কিটটা সলভ করা লাগবে এবং সলভ করে এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে তুল্যরোধ নির্ণয় করা লাগবে। যদি এটা সলভ করে ফেলতে পারো তাইলে তোমাদের উপর আসলে আমার একটা কনফিডেন্স চলে আসবে, না এই পোলাপানগুলোকে দিয়ে হবে, ঠিক আছে। না পারলেও কোনো সমস্যা নেই, এরপর আমি বুঝাই দিব, তখন তোমরা এমনি পেরে চলা। সেই সার্কিটটা সলভ করে তুল্যরোধটা নির্ণয় করো। সময় কতটুকু? সময় হচ্ছে ভাইয়া 2 মিনিট। কত? 2 মিনিট। চলো আসো দেখি কে কে পারো। আমি সলভ করে দেওয়ার আগে পারা লাগবে, ওকে। 2 মিনিট সময় পাচ্ছ, আমি খালি একটু পানি খেয়ে আসবো। 2 মিনিটের মধ্যে হচ্ছে এই সার্কিটটা সলভ করার ট্রাই করো। যা কনসেপ্ট শিখছো তা দিয়ে এটা সলভ করা অবশ্যই পসিবল। লেটস গো, চলো। হ্যাঁ ছুটি দিব রে বাবা, এটা একটু সলভ করে নিয়ে দিয়ে দিব। ছুটি কতক্ষণ ক্লাস নিছি রে? 1 ঘন্টা 20 মিনিট ক্লাস নিছি ভাই, আরেকটু পড়াই দিতে দিয়ে দিব ছুটি এখনই, ঠিক আছে? Guys, hola. Anyone solved? কেউ সলভ করেছো? এই কেউ সলভ করছিস নাই করিস নাই বল, গর্বের সাথে বলো ভাইয়া করেছি। আই জাস্ট উইশ। যাই হোক কই গেল ব্যাচ ফ্লেমস? পেয়ে গেছি। ও মাই গড, ওয়াও 3 আর, আরে সাবাস
শাবাশ সিফাত, শাবাশ, অ্যাট লিস্ট ট্রাই করছিস, দেখেই ভালো লাগছে, গুড। ওকে, বাকি আর কেউ ট্রাই করছিলা? আর কেউ কি ট্রাই করেছো? আসো আমরা দেখি। দেখো এটা না খুব সহজ। আমরা এখানে কি করব, ফোল্ডিং সিমেট্রি অ্যাপ্লাই করব। ফোল্ড করব কোন বরাবর? যেই দুইটা পয়েন্টের মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলছে তাদের সংযোজক সরল রেখা বরাবর। তো যদি ফোল্ড করে দিই, আমাকে একটু বলো তো কোন পয়েন্ট কার উপরে গিয়ে পড়বে? এই পয়েন্টটা গিয়ে পড়বে এই পয়েন্টের উপর, তাহলে যদি সি হয় এটাও সি। এই পয়েন্টটা গিয়ে পড়বে এই পয়েন্টের উপর, তাহলে এটা যদি ডি হয় এটাও ডি। এটা গিয়ে পড়বে হচ্ছে এই পয়েন্টের উপর, তাহলে এটা ই হইলে এটাও ই। এই পয়েন্টটা গিয়ে পড়বে এটার উপর, তাহলে এটা যদি এফ হয় এটাও হচ্ছে এফ। এটা গিয়ে পড়বে এটার উপর, এটা যদি জি হয় এটাও জি। ওকে ওকে, এইটা গিয়ে পড়বে হচ্ছে এইটার উপর, এটা যদি এইচ হয় এটাও হবে এইচ। ওকে, মাঝখানের পয়েন্টগুলো তা চাইলে নাম দিতে পারো, ধরো এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, সমস্যা নাই, এটা হচ্ছে কে, তোমার ইচ্ছা। ওকে, এবার তুমি একটু খেয়াল করো তোমার সমান্তরাল আছে কে কে। এই রোধের দিকে তাকাও, ও আছে এ আর সি এর মধ্যে, ও আছে এ আর সি এর মধ্যে, তাহলে ও আর ও অবশ্যই সমান্তরালে। একটা বাদ দিয়ে দিবা আর একটাই করে দিবা অর্ধেক, তাহলে এমনি করে আমরা আগায় যাব। তাহলে এই হচ্ছে আমাদের এ, বুঝছো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ঠিক আছে, জায়গায় হবে না রে, জীবনের যে অবস্থা জায়গায় নাই, জায়গা আছে করতে করতে জীবনটা গেল। এটা এ, এটা সি, এটা ডি। ওকে, এটা হচ্ছে ই, ওকে, এইটা হচ্ছে আই, নাকি সরি এটা হচ্ছে জে, মাঝখানে আবার আছে একটা আই, কি একটা অবস্থা, সমস্যা নাই। এখানে আছে কি, এখানে আছে হচ্ছে কে, তাই না, জে এর পর আছে হচ্ছে কে, আর ওই পাশে আছে হচ্ছে বি। ওকে, আর কে এর উপরে আছে হচ্ছে জি, এখানে আছে হচ্ছে এফ, এবং এখানে আছে হচ্ছে কত আছে এখানে, এখানে আছে হচ্ছে এইচ। ওকে, তাহলে বিটাকে আরেকটু এই পাশে দাও, বিটাকে দাও হচ্ছে এই যে এখানে। ওকে ফাইন, দেখো এ আর সি এর মধ্যে একটা রোধ, এ আর সি এর মধ্যে আর একটা রোধ, একটাকে কাটো আর একটাকে অর্ধেক করো, তাহলে এখানে চলে আসবে আর বাই টু। আহা জায়গা হচ্ছে না গো, কত হবে আর বাই টু। সিমিলার কাহিনী সি আর ডি এর মধ্যে, এখানে আছে একটা রোধ, এখানে আছে একটা রোধ, তাহলে দুইজন কেমনে সমান্তরাল, একটাকে কাটো আর একটাকে অর্ধেক করে দাও, হয়ে যাবে কত আর বাই টু। ঠিক আছে, সেম কাহিনী ডি আর ই এর মধ্যে, এখানে আছে একটা আর, এখানে আছে একটা আর, একটাকে কাটো আর একটাকে অর্ধেক করে দাও, হয়ে যাবে কত আর বাই টু। ঠিক আছে, ই আর এফ এর মধ্যেও সেম কাহিনী, এখানে আছে একটা আর, এখানে আছে একটা আর, একটাকে কাটো, সরি উপরেরটারে কাটিস না, যে কোনো এক জায়গায় কাট, নিচেরটাকে কাটো, উপরেরটাকে করে দাও হচ্ছে অর্ধেক আর বাই টু। ঠিক আছে, ওকে, দেখো তো সি আর আই এর মধ্যে একটা রোধ আছে না, সি আর আই এর মধ্যে আর, এখানেও সি আর আই এর মধ্যে একটা রোধ আছে আর, একটাকে কাটো আর একটাকে অর্ধেক করে দাও, তাহলে এখানে একটা রোধ আসবে আর বাই টু। সেম কাহিনী আই আর ই এর মধ্যে, এখানে আই আর ই এর মধ্যে একটা রোধ আছে, আই আর ই এর মধ্যে একটা রোধ আছে, একটাকে কাটো আর একটাকে অর্ধেক করে দাও, হয়ে যাবে কত আর বাই টু। ঠিক আছে, জীবনটা খুবই জটিল হয়ে যাচ্ছে, আমি আর বাই টু লিখলাম না, সবগুলো আর বাই টুই হবে। ঠিক আছে, তাহলে দেখো জে আর এফ এর মধ্যেও সেম কাহিনী হবে, দুইটা রোধ আছে জে আর এফ এর মধ্যে, জে আর এফ এর মধ্যে একটাকে কাটো আর একটাকে অর্ধেক করে দাও আর বাই টু। সেম কাহিনী এফ আর জি এর মধ্যে, একটাকে কাটো আর একটাকে অর্ধেক করে দাও আর বাই টু, এগুলো সব আর বাই টু। সেম কাহিনী জি আর এইচ এর মধ্যে, একটাকে কাটো আর একটাকে অর্ধেক করে দাও, হয়ে যাবে কত আর বাই টু। সেম কাহিনী এইচ আর বি এর মধ্যে, একটাকে কাটো আর একটাকে অর্ধেক করে দাও, হয়ে যাবে কত আর বাই টু। সেম কাহিনী এফ আর কে এর মধ্যে, একটাকে কাটো আর একটাকে অর্ধেক করে দাও, হয়ে যাবে হচ্ছে আর বাই টু। সেম কাহিনী কে আর এইচ এর মধ্যে, একটাকে কাটো আর একটাকে অর্ধেক করে দাও, হয়ে যাবে কত আর বাই টু। সো সার্কিট অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, সার্কিট কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। বলো তো এখানে আছে একটা আর বাই টু, এখানে আছে আর একটা আর বাই টু, এই দুজনের তুল্যরোধ কত হবে? এই দুজনের তুল্যরোধ হবে হচ্ছে আর বাই টু প্লাস আর বাই টু, মানে হচ্ছে আর। ওকে, এখানে আছে একটা আর বাই টু, এখানে আছে আর একটা আর বাই টু, এই দুজনের তুল্যরোধ কত হবে? আর বাই টু প্লাস আর বাই টু, শ্রেণী সমবায়, তার মানে হচ্ছে আর। ওকে, এখানেও সেম কাহিনী, এখানে আছে একটা আর বাই টু, এখানে আছে একটা আর বাই টু, কেমনে শ্রেণী সমবায়ে তুল্যরোধ কত হবে? আর। এখানে আছে একটা আর বাই টু, এখানে আছে একটা আর বাই টু, কেমনে শ্রেণী সমবায়ে তুল্যরোধ কত হবে? আর। ওকে, তাহলে এইবার যদি আমি ছবিটা আঁকি, দেখো ছবি যদি এইবার আঁকি, এই হচ্ছে এ, এই হচ্ছে সি, এই হচ্ছে ই, ওকে, এই হচ্ছে জে। ঠিক আছে, জের পর এখানে আছে হচ্ছে এফ, ওকে, এখানে আছে হচ্ছে এইচ, আর এখানে আছে হচ্ছে বি। এইবার তুমি বসাও, দেখো এ আর সি এর মধ্যে একটা রোধ আছে আর বাই টু। ওকে, সি আর ই এর মধ্যে এখানে আছে একটা আর, এখানে আছে একটা আর, তার মানে দুইটা রোধ আছে, একটা আর আর একটাও কত আর, আর এবং আর। ওকে, ই আর জে এর মধ্যে একটা রোধ আছে আর বাই টু। ঠিক আছে, জে আর এফ এর মধ্যে একটা রোধ আছে আর বাই টু।
ঠিক আছে? এফ এবং এইচ এর মধ্যে এখানে আছে একটা আর, এখানে আছে একটা আর, তাহলে আঁকো এখানে একটা আর, এখানে আছে হচ্ছে আরেকটা আর। এইচ আর বি এর মধ্যে আছে আরেকটা রোধ, সেটা হচ্ছে R/2। ওকে, এবার চিন্তা করে দেখো তো আর এবং আর কেমনে আছে সমান্তরালে। এই তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে হচ্ছে R/2। ঠিক আছে, আর এবং আর কেমনে আছে সমান্তরালে, তুল্য রোধ কত হবে? R/2, 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 R/2 কেমনে আছে শ্রেণী সমবায় 6টা R/2, তুল্য রোধ কত হবে বলো? তুল্য রোধ হবে হচ্ছে 6 × R/2, দ্যাট মিন্স থ্রাইস R। ওকে, এইটা হবে হচ্ছে তুল্য রোধ পুরা বর্তনীর। কঠিন কি? কঠিন না, কিন্তু নিয়ম যদি জানা থাকে এই ম্যাথ সলভ করা কিন্তু খুব বেশি কঠিন কাজ না, খুব ইজিলি সলভ হয়ে যাবে। দেখেন বুঝছেন কিনা, যদি বুঝে থাকেন তাহলে আসলে আমাদের সিমেট্রিক সার্কিটের এখানেই সমাপ্তি। পরীক্ষায় এর চেয়ে কঠিন কিছু আসবে বলে আমার মনে হয় না, এগুলো আসাটাই অনেকটা বেশি কঠিন। তাও যদি চলে আসে আমার মনে হয় তোমরা খুব বেশি আটকাবা না। এইচএসসি পরীক্ষা এগুলো জীবনেও আসবে না, আগেই বলে দিচ্ছি। এগুলো আসলে হচ্ছে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, এবং তার জন্যই তোমাদের এগুলো শেখানো, যেন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশনের সময় তোমার নতুন কিছু শেখা না লাগে। তোমরা এখন অনেকেই মনে করতেছো যে ভাইয়া এগুলো অনেক বেশি এক্সট্রা পড়া, যখন তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশনটা নিতে যাবা তোমাকে এগুলোই পড়ানো হবে। সো তোমার আগে থেকে যদি জানা থাকে তখন জিনিসগুলো নিয়ে আর ভয় কাজ করবে না, তখন জিনিসগুলো তোমার কাছে মনে হবে সহজ। আর যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং না, তাদের আসলে এই প্রবলেমগুলো না করলেও কোনো সমস্যা নেই, তোমরা এগুলোকে সিম্পলি ইগনোর করতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের সিমেট্রিক সার্কিটের এখানেই সমাপ্তি। দেখেন সবাই বুঝছেন কিনা? বুঝলে হচ্ছে আমরা আজকে ওয়াই ডেল্টাটা পড়বো। ওয়াই ডেল্টা খুবই সহজ, জাস্ট হচ্ছে 10 মিনিট সময় আমাকে দিবা, 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, আসো বুঝে গেছি। ওকে 3R, আরে শাবাশ, হানিফও পারছিল, সিফাতও পারছিল, নাইস ভাই, জোস। ওকে, আসো আসো, এবার আমরা পড়বো কি? এবার আমরা পড়বো হচ্ছে ওয়াই ডেল্টা। এটা হোমওয়ার্ক কিন্তু, হ্যাঁ, এটা তোমরা করে ফেলো। চলো, ওয়াই ডেল্টা। ভাইয়া ওয়াই কনফিগারেশন আর ডেল্টা কনফিগারেশন খুবই ফেমাস প্রবলেম। এই জিনিস তোমরা নাম তো অবশ্যই শুনছো, স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন নেয় তাদের মুখে এই জিনিস হচ্ছে খুব ফেমাস জিনিস, যে ভাইয়া ওয়াই ডেল্টা সার্কিট কি? ওয়াই ডেল্টা হচ্ছে রোধের কম্বিনেশন বা রোধের একটা কনফিগারেশন। রোধ যদি এইভাবে সাজানো থাকে, ধরো এই, ওকে, এরকম, এরকম এবং এরকম, দেখতে ওয়াইয়ের মতো না? ওয়াইয়ের মতো, তখন এই কনফিগারেশনটা বলা হয় হচ্ছে ওয়াই কনফিগারেশন। ওয়াই কনফিগারেশনের মিনিংটা কি? ধরো তোমার কাছে 3টা রোধ থাকবে, 3টা রোধের 3টা প্রান্ত থাকবে হচ্ছে একটা কমন পয়েন্টে। কি বললাম? 3টা রোধের 3টা প্রান্ত থাকবে একটা কমন পয়েন্টে, অপর 3টা প্রান্ত থাকবে 3টা ডিফারেন্ট পয়েন্টে। যদি এইভাবে রোধ কানেক্টেড থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ওয়াই কনফিগারেশন। কি বললাম ভাইয়া? যদি এমন হয় 3টা রোধের 3টা প্রান্ত একটা কমন পয়েন্টে, অপর 3টা প্রান্ত 3টা ডিফারেন্ট পয়েন্টে, এইটা একটা পয়েন্টে, এইটা আরেকটা, এটা আরেকটা, 3টা সম্পূর্ণ ডিফারেন্ট পয়েন্ট, তখন সেই কনফিগারেশনকে বলি হচ্ছে আমরা ওয়াই কনফিগারেশন। যেমন এইটাও ওয়াই কনফিগারেশন, 3টা রোধের 3টা প্রান্ত একটা কমন পয়েন্টে, অপর 3টা প্রান্ত 3টা ডিফারেন্ট পয়েন্টে। এটাও ওয়াই কনফিগারেশন, 3টা রোধের 3টা প্রান্ত একটা কমন পয়েন্টে, অপর 3টা প্রান্ত 3টা ডিফারেন্ট পয়েন্টে। ঠিক আছে, সার্কিটের মধ্যে আমাদের হচ্ছে ওয়াই কনফিগারেশনটাই লাগবে, ডেল্টা কনফিগারেশনটাই হচ্ছে সমস্যা। ডেল্টা কনফিগারেশন কোনটাকে বলে? ডেল্টা কনফিগারেশন বলে হচ্ছে এইটাকে। এইটা হচ্ছে ডেল্টা কনফিগারেশন। এটা কিরকম ভাইয়া? ধরো 3টা রোধ আছে, তারা মিলে যদি একটা ত্রিভুজের মতো কিছু তৈরি করে, ধরো একটা রোধের 2 প্রান্ত অপর 2টা রোধের সাথে কানেক্টেড, তখন সেটাকে বলা হয় হচ্ছে ডেল্টা কানেকশন। যেমন তুমি চিন্তা করো, এখানে যে রোধটা আর এর যে 2টা প্রান্ত, সেটা এই পাশে আরবির সাথে কানেক্টেড, আর একটা হচ্ছে আরসির সাথে কানেক্টেড, মানে অপর 2টা রোধের সাথে কানেক্টেড। সেম কাহিনী আরবির ক্ষেত্রে, আরবির একটা প্রান্ত আর এর সাথে কানেক্টেড, আর একটা প্রান্ত আরসির সাথে কানেক্টেড। সেম কাহিনী আরসির ক্ষেত্রে, আরসির একটা প্রান্ত আরবির সাথে কানেক্টেড, আর একটা প্রান্ত আর এর সাথে কানেক্টেড। যদি এরকম হয় যে সার্কিটের মধ্যে রোধগুলা এমন একটা কনফিগারেশন তৈরি করছে যে প্রত্যেকটা রোধ অপর 2টা রোধের সাথে কানেক্টেড, মানে একটা রোধের এক প্রান্ত এক রোধের সাথে, আর এক প্রান্ত আর এক রোধের সাথে, এবং সেম জিনিস 3টা রোধের সাথেই ঘটছে, যে এই রোধটা অপর 2টা রোধের সাথে কানেক্টেড, এই রোধটাও অপর 2টা রোধের সাথে কানেক্টেড, এই রোধটাও অপর 2টা রোধের সাথে কানেক্টেড। যদি এইভাবে রোধ কানেক্টেড থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে ডেল্টা কনফিগারেশন, এবং এইটাই হচ্ছে সমস্যা। সার্কিটে যদি ডেল্টা কনফিগারেশন থাকে তখন না সার্কিট সলভ করা হয়ে যায় অনেক কঠিন, আমরা দেখব। ওকে, এটা দেখো, এটা ডেল্টা কানেকশন। কেন? এই রোধটার 2টা প্রান্ত, এই একটা প্রান্ত, এই আর একটা প্রান্ত, এক প্রান্ত আর এর সাথে, আর এক প্রান্ত আরসির সাথে। এই রোধটার 2টা প্রান্ত, এক প্রান্ত আরবির সাথে, আর এক প্রান্ত আরসির সাথে। এই রোধটার 2টা প্রান্ত, এক প্রান্ত আর এর সাথে, আর এক প্রান্ত আরবির সাথে। ওকে, যদি এইভাবে কানেক্টেড থাকে তখন সেই কানেকশনকে আমরা বলি হচ্ছে ডেল্টা কানেকশন। এখন এই ডেল্টা কানেকশনটা হচ্ছে সমস্যা। সার্কিটের মধ্যে ডেল্টা কানেকশন থাকে তখন আমরা চেষ্টা করবো এই ডেল্টা কানেকশনটাকে সরাই ফেলার জন্য। সরিয়ে আমরা কি আনবো? সরিয়ে আনবো হচ্ছে ওয়াই কনফিগারেশন বা ওয়াই কানেকশন। তাহলে ডেল্টা কানেকশনকে সরিয়ে আমি ওয়াই কানেকশন কিভাবে আনবো সেটাকেই বলা হয় হচ্ছে ডেল্টা থেকে ওয়াই এর কনভার্সন। ঠিক আছে, দেখো
ডেল্টা টু ওয়াই কনভার্সন, ওয়াইটা লেখা হয় এইভাবে WYE, ঠিক আছে, ওয়াই কনভার্সন। আমরা ডেল্টা যে কনফিগারেশনটা সেটাকে কিসে নিয়ে যাব, ওয়াই কনফিগারেশনে নিয়ে যাব। তাহলে ধরো আমাদের কাছে যে সার্কিটটা আছে সেই সার্কিটটা দেখতে হচ্ছে এরকম। কিরকম ভাইয়া? এরকম। এখানে একটা রোধ আছে, ওকে, এখানে একটা রোধ আছে, এখানে আর একটা রোধ আছে, ওকে। ধরো সার্কিটের মধ্যে এরকম কিছু একটা আছে। এই রোধের মান হচ্ছে আর এ, এই রোধের মান হচ্ছে আর বি, এই রোধের মান হচ্ছে আর সি। এটা কি? এটা হচ্ছে আর এ, এইটা হচ্ছে আর বি, এবং এইটা কি? এটা হচ্ছে আর সি। বলো তো এটা কি টাইপের কনফিগারেশন? দেখেই বোঝা যাচ্ছে এটা ডেল্টা কনফিগারেশন। ডেল্টাকে যদি তুমি ওয়াই বানাইতে চাও তাহলে কানেকশনটা কিভাবে আসবে খেয়াল করো। তিনটা যে কৌণিক বিন্দু, তিনটা কৌণিক বিন্দু, কোন কোন তিনটা কৌণিক বিন্দু? রোধগুলা যেই বিন্দুগুলাই যুক্ত হইছে, দেখো আর এ এবং আর বি যুক্ত হইছে এই পয়েন্টে, আর বি এবং আর সি যুক্ত হইছে এই পয়েন্টে, এবং আর এ আর আর সি যুক্ত হইছে এই পয়েন্টে। এই তিনটা পয়েন্ট হবে ওয়াই কানেকশনের তিনটা ডিফারেন্ট পয়েন্ট। ওয়াই কানেকশনে কি ছিল? তিনটা রোধ একটা কমন পয়েন্টে যুক্ত ছিল, এবং তিনটা রোধের অপর তিনটা প্রান্ত ছিল তিনটা ডিফারেন্ট পয়েন্টে। ওই অপর তিনটা প্রান্ত হবে হচ্ছে এই তিনটা পয়েন্ট। কোন তিনটা পয়েন্ট? ডেল্টা কানেকশনের রোধগুলা যেই পয়েন্টে এসে যুক্ত হইছে, ওকে। তাহলে এইটা হবে হচ্ছে ওয়াই কানেকশনের একটা পয়েন্ট, এটা হবে আর একটা পয়েন্ট, এটা হবে আর একটা পয়েন্ট। তাহলে দেখতে কেমন হবে? দেখতে হবে হচ্ছে ওয়াইটা এরকম, ঠিক আছে, এই এই, ওকে। তাহলে ওয়াই এর তিনটা প্রান্ত কোন কোন জায়গা থেকে আসবে? একটা আসবে হচ্ছে আর এ আর আর বি যেখানে যুক্ত হয়েছে সেখান থেকে, আরেকটা আসবে আর এ আর আর সি যেখানে যুক্ত হয়েছে সেখান থেকে, আরেকটা আসবে আর বি এবং আর সি যেখান থেকে যুক্ত হয়েছে সেখান থেকে। ঠিক আছে ভাইয়া, আমি কানেকশন তো নিয়ে আসলাম। কানেকশনে তিনটা রোধ আছে, ধরো এই রোধের মান হচ্ছে R1, ওকে, এই রোধের মান হচ্ছে R2, এই রোধের মান হচ্ছে R3। এগুলার মান কত হবে? R1 এর মান কত হবে, R2 এর মান কত হবে, R3 এর মান কত হবে? আমার আলটিমেট টার্গেট হচ্ছে আমি আর এ আর বি আর সি কে সরাই দিব, মানে সহজ কথা এটা অনেকটা তুল্য রোধের মতো। ডেল্টার তুল্য কানেকশন বা তুল্য ওয়াই কানেকশন হচ্ছে এইটা। সো আমরা যখন ডেল্টার পরিবর্তে ওয়াই আনবো তখন আমরা ডেল্টাকে মুছে দিব, মুছে হচ্ছে তার জায়গায় ওয়াইটাকে বসাই দিব, ঠিক আছে। এটা অনেকটা তুল্য রোধ নির্ণয়ের মতোই আর কি। তুল্য রোধে আমরা কি করতাম? তিনটা রোধের পরিবর্তে একটা রোধ বসাইতাম। এখানে আমরা তিনটা রোধের পরিবর্তে তিনটা রোধই বসাবো, বাট অন্যভাবে বসাবো। এখন কথা হচ্ছে যে নতুন যে তিনটা রোধ আমি বসাবো, আমার তো মান দেওয়া ছিল আর এর মান, আর বির মান, আর সির মান, ধরো দিয়েছে এটা 10 ওহম, এটা 20 ওহম, এটা 40 ওহম। আমারে কি R1 R2 R3 এর মান দিয়ে দিছে? না, ওয়াই কানেকশনের ভ্যালু তো আমাকে দিয়ে দেয় নাই। সো ওয়াই কানেকশনের রোধের মান হচ্ছে তোমার বের করা লাগবে। তুমি যদি এই তিনটা রোধকে সরিয়ে এই তিনটা রোধকে বসাইতে চাও এবং সার্কিটের বিহেভিয়ারে কোনো চেঞ্জ না আনতে চাও, তাহলে R1 R2 R3 এর মান কত হওয়া উচিত সেটাই আমরা বের করি ডেল্টা টু ওয়াই কনভার্সনের মাধ্যমে। এটার প্রমাণটা তোমাদের দরকার নাই, জাস্ট ফর্মুলাটা মনে রাখো। R1 কত হবে? R1 হবে হচ্ছে, দেখো R1 কোন জায়গা থেকে অরিজিনেট হয়েছে? কার ছেদবিন্দু থেকে? আর এ এবং আর বির ছেদবিন্দু থেকে। যেই দুইটা পয়েন্টের বা যেই দুইটা রোধের ছেদবিন্দু থেকে R1টা জেনারেট হয়েছে সেই দুইটা রোধের মানের গুণফল বসবে উপরে। তাহলে উপরে কি বসবে? আর এ ইন্টু আর বি। উপরে কি বসবে? আর এ ইন্টু আর বি। নিচে সবগুলা রোধের যোগফল আর এ প্লাস আর বি প্লাস আর সি। খুবই সহজ। ভাইয়া R2 কত হবে? R2 বলো, R2 কত হবে? R2 কোন জায়গা থেকে অরিজিনেট হয়েছে? এই পয়েন্টটা থেকে। এই পয়েন্টটা কোন কোন রোধের ছেদবিন্দু? RB এবং RC এর। তাহলে R2 এর উপরে কি বসবে? RB মাল্টিপ্লাইড বাই RC, নিচে সবগুলা রোধের মানের যোগফল। ঠিক আছে, খুবই সহজ। ভাইয়া R3 এর মান কত হবে? R3 এর মান হবে হচ্ছে, বলো R3 কোন জায়গা থেকে অরিজিনেট হয়েছে? এই পাশ থেকে আসছে RA, এই পাশ থেকে আসছে RC, দুইটার ছেদবিন্দু থেকে আসছে R3। তাহলে R3 এর উপরে বসবে RA ইন্টু RC, নিচে হবে RA প্লাস RB প্লাস হচ্ছে RC। সহজ, ওকে। তাহলে এখন তুমি R1 R2 R3 এর মান পেয়ে গেছো, কারণ RA RB RC এর মান তোমার কোশ্চেনে দেওয়াই থাকবে। এখন তুমি RA কে সরাই দিবা, RB কে সরাই দিবা, RC কে সরাই দিবা, সরিয়ে তার পরিবর্তে বসাই দিবা R1 R2 এবং R3। দেখবা সার্কিট সলভ হয়ে গেছে। ঠিক আছে, দেখবো আমরা সামনেই দেখবো, দেখবো সার্কিট কেমনে সুন্দর সুন্দর করে সলভ হয়ে যায় যখন আমরা ডেল্টাকে সরিয়ে ওয়াই কে বসাই দিই। জাস্ট মাথায় রাখা লাগবে ওয়াই এর রোধের মানগুলা তুমি কেমনে নির্ণয় করবা, এই ফর্মুলাটা মাথায় রাখা লাগবে। ঠিক আছে, প্রথম যে রোধটা সেটার উপরে কি বসবে? উপরে বসবে হচ্ছে এই রোধটা যেই পয়েন্ট থেকে তৈরি হয়েছে, যেই পয়েন্ট থেকে অরিজিনেট করছে, সেই পয়েন্টটা ডেল্টা কানেকশনের কোন দুইটা রোধের ছেদবিন্দু, সেই দুইটা রোধের মানের গুণফল বসবে উপরে। নিচে হচ্ছে ডেল্টা কানেকশনের যে তিনটা রোধ আছে তাদের মানের যোগফল। বুঝছো? একদম সহজ, ভেরি গুড। তাহলে ধরো আমি তোমাকে যদি এরকম একটা র্যান্ডম সার্কিট দেই, ধরো তোমাকে বললাম
এখানে আছে হচ্ছে 20 ওহম, ওকে, এখানে আছে হচ্ছে 30 ওহম, ওকে, এখানে আছে হচ্ছে 50 ওহম, ওকে, কত 50 ওহম। এবার আমাকে বলো এটার ইকুইভ্যালেন্ট ওয়াই সার্কিট কি হবে? এর তো ডেল্টা দেখে বোঝা যাচ্ছে কানেকশনটা কিরকম, ডেল্টা কানেকশন। বলো ওয়াই সার্কিট কি হবে? প্রথম কথা, ওয়াই সার্কিট তৈরি হবে কোন কোন পয়েন্ট থেকে? আমার রোধগুলো যেই পয়েন্টগুলো ছেদ করছে, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে, আর একটা দেখো এখানে। তাহলে এখান থেকে আসবে একটা রোধ, ওকে, এখান থেকে আসবে আর একটা রোধ, ওকে, এখান থেকে আসবে আর একটা রোধ। এটা ধরো R1, এটা ধরো R2, এটা ধরো R3। বলো R1 এর মান কত হবে? R1 কোন জায়গা থেকে অরিজিনেট হয়েছে? এই পয়েন্টটা থেকে। এই পয়েন্টটা কোন কোন রোধের ছেদবিন্দু? 20 এবং 30। তাহলে উপরে বসবে হচ্ছে 20 × 30, নিচে সবগুলা রোধের যোগফল 20 + 30 + কত 50। এটা হবে R1 এর মান, ওকে। ভাই R2 এর মান কত হবে? বলো R2 কোন জায়গা থেকে অরিজিনেট করছে? এই পয়েন্টটা থেকে। এই পয়েন্ট কোন কোন রোধের ছেদবিন্দু? এই পাশ থেকে 30, এই পাশ থেকে 50। তাহলে উপরে হবে 30 × 50, নিচে হবে 20 + 30 + হচ্ছে 50। R3 এর মান কত হবে? বলো R3 কোন জায়গা থেকে অরিজিনেট করছে? এই পয়েন্টটা থেকে। কোন কোন রোধের ছেদবিন্দু? এই পাশ থেকে 20, এই পাশ থেকে 50। তাহলে উপরে হবে হচ্ছে 20 × 50, নিচে হবে 20 + 30 + 50। বের হয়ে গেছে। সহজ না? একদম একদম সহজ। ফর্মুলা জানা থাকলে এটা কোনো ব্যাপারই না, খুবই সহজ। সো এটা হচ্ছে কিভাবে আমরা ডেল্টা সার্কিট থেকে ওয়াই সার্কিটে যাব। আরও একটা আছে ওয়াই থেকে ডেল্টার কনভার্সন, সেটা যদিও আমাদের লাগে না, কারণ আমরা ওয়াইকে নর্মালি কখনো ডেল্টা বানাই না, বাট স্টিল তোমরা যদি কেউ জানতে চাও চাইলে জানায় রাখা যাইতে পারে। ধরো তোমাকে এরকম একটা ওয়াই কানেকশন দেওয়া আছে, ওকে, এখান থেকে তোমার বলছে ডেল্টা কানেকশন বানাইতে। এটার মান হচ্ছে R1, এটার মান হচ্ছে R2, এটার মান হচ্ছে R3, মান এগুলো দেওয়া আছে। তোমার বলছে এটার ইকুইভ্যালেন্ট ডেল্টা সার্কিট আঁকো। বলো ডেল্টা কিরকম হবে? খুবই সহজ। এই যে ওর যে পয়েন্টগুলো আছে এগুলার সংযোজক রেখার মাঝখানে একটা করে রোধ বসাই দিবা, ঠিক আছে? এগুলার সংযোজক রেখার মাঝখানে একটা করে রোধ বসাই দিবা, সংযোজক রেখার মাঝখানে একটা করে রোধ বসাই দিবা, তাইলেই কাজ শেষ। ধরো এইটা হচ্ছে RA, ওকে, এইটা হচ্ছে RB, এইটা হচ্ছে RC, ওকে। এটা কি পড়তেছে? এটা আমরা পড়তেছি হচ্ছে ওয়াই টু ডেল্টা কনভার্সন। তোমাকে ওয়াই সার্কিট দেওয়া আছে, এটা যদি আমাদের কখনো লাগবে না, বাট স্টিল কারো যদি আগ্রহ থাকে যে কিভাবে করা লাগে, ওকে। ওয়াই সার্কিট দেওয়া আছে, ওয়াই সার্কিটের রোধের মান দেওয়া আছে, সেখান থেকে তোমার ডেল্টা সার্কিটের রোধের মানগুলো নির্ণয় করা লাগবে। কিভাবে করবা দেখো, তুমি এবার R1, R2, R3 জানো তাই না? তোমার বের করা লাগবে RA, RB এবং RC এর মান। প্রথমে আসো RA, ওকে। উপরে কি বসাবা? উপরে তুমি এই ওয়াই সার্কিটের দুইটা রোধের নিবা, দুইটা করে রোধ নিবা, নিয়ে হচ্ছে গুণ করবা, দেন এভাবে যতগুলো কম্বিনেশন হওয়া সম্ভব সবগুলোকে যোগ করে দিবা। তার মানে ভাইয়া প্রথমে নাও R1, R2 গুণ করো, নিছো, প্লাস এইবার নাও R2, R3 নিছো, ওকে, প্লাস এইবার নাও R1, R3 নিছো, শেষ। আর কোন রকম কম্বিনেশন হওয়া সম্ভব তিনটা রোধ দিয়ে? না। তিনটা রোধ থেকে যদি দুইটা করে রোধ নিয়ে তুমি কম্বিনেশন বানাও, তিন রকমের কম্বিনেশনই হওয়া সম্ভব। R1, R2, R2, R3, R1, R3 সবগুলোকে যোগ করে দিবা, ডিভাইডেড বাই তুমি কার মান নির্ণয় করতেছো? RA। দেখো তো R এর অপোজিটে কোন রোধটা আছে? R3। অপোজিট রোধটা দিয়ে খালি ভাগ করে দিবা, ঠিক আছে? আর এর দুই প্রান্ত থেকে দুইটা রোধ তৈরি হয়েছে, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R2। দেখো আর এ থেকে তৈরি হয়েছে একটা R1 আর একটা তৈরি হয়েছে R2। তৈরি হয় নাই কোনটা? অপোজিটে কোনটা আছে? R3। তাহলে নিচে দিয়ে দিবা হচ্ছে R3, কাজ শেষ, ওকে। ভাইয়া আমি যদি আর বির মান নির্ণয় করতে চাই, উপরে সেম, উপরে কোনো পরিবর্তন আসবে না, R1, R2 প্লাস R2, R3 প্লাস R1, R3। নিচে কি হবে বলো? কার মান নির্ণয় করছো? আরবি। আরবি থেকে কোন কোন রোধ তৈরি হয়েছে? R1, R3। তাহলে অপোজিট রোধ কোনটা? R2, নিচে হয়ে যাবে R2, শেষ। ভাইয়া RC উপরে সেম হবে, উপরে কি হবে? R1, R2 প্লাস R2, R3 প্লাস R1, R3। নিচে কি হবে বলো? কোনটা নির্ণয় করছো? RC। RC থেকে কোন কোন রোধ তৈরি হয়েছে? এই পাশে R2, এই পাশে R3। অপোজিট রোধ কোনটা? R1। তাহলে ডিভাইডেড বাই R1, কমপ্লিট। বুঝছো? সো এটা হচ্ছে তোমার যদি ওয়াই সার্কিট দেওয়া থাকে সেখান থেকে ডেল্টা কনফিগারেশন বের করতে বলে, সেই ডেল্টা কনফিগারেশনের রোধগুলোর মান বের করার ফর্মুলা, ওকে। সো খুব সহজ, এটা আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে ডেল্টা থেকে ওয়াইটা, অ্যান্ড এই দুইটাই ফর্মুলা আছে, বাট আগেরটা হচ্ছে মনে রাখা লাগবে, এটা মনে না রাখলেও কোনো সমস্যা নেই, ওকে। চল দুই একটা ম্যাথ সলভ করি তাহলে শেষ। এখানে হচ্ছে ওই নিয়ম টিয়ম লেখা আছে, এগুলো তোমাদের অলরেডি বুঝাই ফেলছি, সো এগুলো মনে হয় না তোমাদের লাগতেছে। আমরা ম্যাথে আসি, ম্যাথ আমি দিচ্ছি। সার্কিট আঁকাটা খুব বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছিল, সো সার্কিটটা আমি দিচ্ছি। এখানে ধরো এরকম একটা রোধ আছে, ঠিক আছে? তোমার এখানে একটা রোধ আছে, ওকে, এখানে হচ্ছে আর একটা রোধ আছে, এখানে হচ্ছে আরও একটা রোধ আছে, এখানে হচ্ছে আরও একটা রোধ আছে, এখানে না আরও একটা রোধ আছে।
দিয়ে তোমাকে বলছে এই রোধের মান হচ্ছে 10 ওহম, ঠিক আছে, এইটা হচ্ছে 20 ওহম, এটা হচ্ছে 40 ওহম, এটা হচ্ছে 60 ওহম, এটা ধরো আবার 10 ওহম, এটা হচ্ছে 50 ওহম। তোমাকে বলছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। প্রশ্ন হচ্ছে তুল্যরোধ নির্ণয় করো। তুমি নর্মালি করতে যাও তো করতে পারবা না, নর্মালি এটা তুমি করতে পারবা না, খুবই টাফ হয়ে যাবে। তুমি কি এখানে সিমেট্রি অ্যাপ্লাই করতে পারবা? কোনো সিমেট্রি তো এখানে নেই। তুমি মিরর করো, ফোল্ডিং করো, যা খুশি করো, এর কোনো সিমেট্রি নাই। হুইটস্টোন ব্রিজ অ্যাপ্লাই করতে পারবা? করতে পারবা না। তাহলে কেমনে করবা? এখন হচ্ছে তোমার ওয়াই ডেল্টা লাগবে। দেখো তোমার সার্কিটের মধ্যে ডেল্টা কনফিগারেশন আছে, ডেল্টা কনফিগারেশন থাকলেই সার্কিট সলভ করা টাফ। কোথায় আছে ডেল্টা কনফিগারেশন? দুইটা ডেল্টা কনফিগারেশন আছে, যে কোনো একটা নিলেই হবে। তুমি চাইলে আইদার উপরেরটা নিতে পারো অথবা হচ্ছে নিচেরটা নিতে পারো। যেমন আমি যদি নিচেরটা নিতে চাই, লেট সাপোজ এইটা হচ্ছে ডেল্টা কনফিগারেশন, দেখো এইটা, এইটা কি? এইটা হচ্ছে আমাদের ডেল্টা কনফিগারেশন, এই যে এইটা। ওকে, দেখো এই যে এই রোধের এক প্রান্ত এই রোধের আরেক প্রান্তের সাথে যুক্ত, এই রোধের এক প্রান্ত এই রোধের আরেক প্রান্তের সাথে যুক্ত, এই রোধের এক প্রান্ত এই রোধের আরেক প্রান্তের সাথে যুক্ত, রোধগুলো ইন্টারকানেক্টেড, একটা লুপের মতো তৈরি করছে। এইটা হচ্ছে ডেল্টা, এবং এইটাই সমস্যা, এটাকে সরাইতে হবে। এটাকে কেমনে সরাবো খেয়াল করে দেখো। আমি ধরলাম এই পয়েন্টটা হচ্ছে সি, এই পয়েন্টটা হচ্ছে ডি, এবং এই পয়েন্টটা হচ্ছে ই। ওকে, আমি এটাকে একটু সেপারেট লাগতেছি। এখানে আছে সি, এখানে আছে হচ্ছে ডি, এখানে আছে হচ্ছে ই। বলো সি আর ডি এর মাঝখানে রোধ আছে কত? সি আর ডি এর মাঝখানে রোধ আছে হচ্ছে 60 ওহম। কত রে? 60 ওহম, ঠিক আছে। ভাইয়া সি আর ই এর মাঝখানে রোধ আছে কত? 10 ওহম। কত? 10 ওহম, ঠিক আছে। ওকে, ভাইয়া ডি আর ই এর মাঝখানে রোধ আছে কত? 50 ওহম। কত? 50 ওহম। ওকে, এখন আমি চাচ্ছি এই কনফিগারেশনটাকে এখান থেকে সরাই দিতে। সরাই কি আনবো? ওয়াই কনফিগারেশন। কিভাবে? দেখো ডেল্টা থেকে ওয়াই কেমনে বানাবা? খুবই সহজে, যে তিনটা কৌণিক বিন্দু আছে রোধগুলার ছেদ বিন্দু, এখান থেকে হচ্ছে ওয়াই এর তিনটা মাথা শুরু হবে। তাহলে এখান থেকে আসবে একটা রোধ, ওকে, এখান থেকে আসবে আরেকটা রোধ, এখান থেকে আসবে আরেকটা রোধ। ওকে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটার মান দিলাম হচ্ছে আমি R1, এটার মান দিলাম R2, এটার মান দিলাম R3। এই রোধগুলার মান আমার বের করতে হবে। রোধগুলার মান কেমনে বের করা যেতে পারে? এতক্ষণ ধরে কি শিখলাম? এই রোধগুলার মান বের করাই তো শিখলাম। বলো R1 কত হবে? বলো তো, বলো তো। R1 কোন জায়গা থেকে অরিজিনেট হয়েছে? এই জায়গা থেকে। এই রোধ কোন কোন মানে এই পয়েন্টটা কোন কোন রোধের ছেদবিন্দু? 10 ওহম আর 60 ওহম। তাহলে উপরে হবে হচ্ছে 10 ইন্টু 60, নিচে সবগুলা রোধের মানের যোগফল, 60 প্লাস 10 প্লাস হচ্ছে 50, তার মানে হচ্ছে 600 ডিভাইডেড বাই 120, তার মানে 5 ওহম। কত? 5 ওহম। এটা হবে হচ্ছে R1 এর মান। ওকে ভাইয়া, R2 এর মান কত হবে? R2 এর মান হবে হচ্ছে, লেখো R2 কোন পয়েন্ট থেকে অরিজিনেট করছে? এই পয়েন্ট। এই পয়েন্ট কোন কোন রোধের ছেদবিন্দু? 10 এবং 50। তাহলে উপরে যাবে 10 ইন্টু 50, নিচে আসবে 10 প্লাস 50 প্লাস হচ্ছে 60। ওকে, তাহলে উপরে 500, নিচে কত? নিচে হচ্ছে 120। 500 ডিভাইডেড বাই 120, তার মানে 25 বাই 6 ওহম। এটা হচ্ছে R2 এর মান। ওকে ভাই, R3 কত হবে? বলো বলো বলো, সহজ কিন্তু। R3 বের করা কিন্তু কোনো ব্যাপারই না। বলো তো R3 কোন পয়েন্ট থেকে অরিজিনেট করছে? এই পয়েন্ট থেকে। এই পয়েন্টটা কোন কোন রোধ মিলে বানাইছে? 60 আর 50। তাহলে উপরে হবে হচ্ছে 60 মাল্টিপ্লাইড বাই 50, নিচে হচ্ছে 10 প্লাস 50 প্লাস 60। তাহলে উপরে হচ্ছে 3000, নিচে হচ্ছে 120, তাহলে হচ্ছে 300/12। 300/12 কি? উপরে হচ্ছে, হ্যাঁ 3000 হয়ে যাচ্ছে। ও মাই গড, 3000 ডিভাইডেড বাই 120 মানে হচ্ছে 300/12। সো 6 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে হবে হচ্ছে 50, নিচে হবে হচ্ছে 2। আর একবারে ভাগ করে দিলেই তো হচ্ছে 300/12, পারতেছি না। 300/12। ওকে, তাহলে যদি 6 দিয়ে করি, প্রথমে যদি আমি 6 দিয়ে করি ভদ্রতার খাতিরে, তাহলে উপরে আসবে 50, 25 হবে, ঠিক আছে। কত হবে? 25। এই কেউ কিন্তু বইলো না পারি নাই, ঠিক আছে। 25 ওহম। তাহলে এখন কাজ কি? আমি তিনটা রোধের মান বের করে ফেলছি। এখন কাজ হচ্ছে এই ডেল্টাটাকে এখান থেকে সরাই দেওয়া, সরিয়ে ডেল্টার পরিবর্তে এখানে ওয়াই বসাই দেওয়া। তাহলে আমি কি করব? আমি এই রোধটাকে বাদ দিয়ে দিব। কোনটা ভাইয়া? এটা বাদ, এটা বাদ, এটা বাদ। বাদ দিয়ে ওর পরিবর্তে কি বসাবো? ওয়াই কনফিগারেশন। তাহলে এখানে আসবে আমাদের R1, এখানে আসবে হচ্ছে আমাদের R2, এবং এখানে আসবে আমাদের R3। ওকে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে আমাদের R3। তো সার্কিটটা এখন দেখতে কেমন হবে? সার্কিটটা এখন দেখতে হবে হচ্ছে এরকম। ওকে, এখানে আছে 10 ওহম। ওকে, এখানে আছে হচ্ছে 20 ওহম। কত ভাইয়া? 20 ওহম। ওকে, এখানে আছে কত? এখানে আছে হচ্ছে 40 ওহম। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে তোমার সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট।
ওকে, এবার খেয়াল করো সি পয়েন্ট থেকে একটা রোধ আসছে R1, ঠিক আছে, কোথায়, এই পয়েন্টটার নাম দিলাম লেটস সাপোজ এফ পয়েন্ট, কথার কথা এফ পয়েন্ট নাম দিলাম। তাহলে সি থেকে এফ এ একটা রোধ আসছে R1, এটা হচ্ছে এফ। ডি থেকে এফ এ আর একটা রোধ আসছে R3, তাই না? এই যে এটা যদি এফ পয়েন্ট হয়, ধরো লেটস সাপোজ এটা হচ্ছে এফ পয়েন্ট, তাহলে সি থেকে এফ এ রোধ আসছে কত, R1 এর মান কত, 5 ওম, তাহলে যে এইটা হচ্ছে 5 ওম। ওকে, আর ডি থেকে এফ এ আরেকটা রোধ আসছে R3, R3 এর মান কত, 25 ওম, তাহলে এইটা হচ্ছে 25 ওম। ওকে, এফ থেকে ই তে আরেকটা রোধ আসছে R2, তাহলে এফ থেকে ই তে আরেকটা রোধ আসবে, সেটা হচ্ছে R2, সেটার মান কত, সেটার মান হচ্ছে 25/6 ওম। ওকে, এবং দেখো এখান থেকে আমাদের বি পয়েন্টটা চলে গেছে। এখন বলো, এখন কি সার্কিট সলভিং কঠিন? সার্কিট সহজ হয়ে গেছে না? দেখো এই দুজন কেমনে আছে, 40 আর 25 শ্রেণী সমবায়ে, 20 আর 5 কেমনে আছে শ্রেণী সমবায়ে, তাহলে এখানে আছে 25, এখানে আছে হচ্ছে 65, এই 25 আর 65 কেমনে আছে সমান্তরালে, দেন সবাই হচ্ছে শ্রেণী সমবায়ে। বুঝছো, এখন কিন্তু সার্কিট সহজ। এখানে আছে 40, এখানে আছে 25, এই দুজনের তুল্যরোধ কত, এই দুজনের তুল্যরোধ হচ্ছে 65 ওম। এখানে আছে 20, এখানে আছে 5, তুল্যরোধ কত, তুল্যরোধ হচ্ছে 25 ওম। তাহলে 25 আর 65 কেমনে আছে সমান্তরালে, এই সমান্তরাল সমবায়টাই 10 আর 25/6 এর সাথে কেমনে আছে শ্রেণী সমবায়। তার মানে বর্তনীর টোটাল যে তুল্যরোধটা আমি যদি এখানে লিখি, এখানে কি লেখা যাবে, জায়গা আছে, জায়গা আছে, আর ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে 10 প্লাস এই 65 আর 25 এর সমান্তরাল সমবায়ের তুল্যরোধ মানে 25 × 65 ডিভাইডেড বাই 25 প্লাস 65 প্লাস হচ্ছে এই রোধটা 25 ডিভাইডেড বাই 6। বুঝেছো? দেখো তুল্যরোধ বের করে ফেলছো। বাট যদি কনফিগারেশনটা তুমি চেঞ্জ না করতা, না করে একটু বাসায় বসে চেষ্টা করে, তো তুল্যরোধ বের করা জীবন বের হয়ে যাবে, ঠিক আছে? সো এই টাইপের সার্কিট যদি চলে আসে যার মধ্যে ডেল্টা দেখা যাচ্ছে, যদি সিমেট্রি থাকে খুব ভালো, সিমেট্রি থাকলে তুমি সিমেট্রিক সার্কিট দিয়ে সলভ করতে পারবা। যদি এখানে সিমেট্রি থাকতো, তুমি এখানে ফোল্ডিং সিমেট্রি অ্যাপ্লাই করলেই হয়ে যেত, বা মিরর সিমেট্রি অ্যাপ্লাই করলেই হয়ে যেত। বাট যদি সিমেট্রি না থাকে, রোধের মান যদি উল্টাপাল্টা হয়, তখন আসলে ওয়াই ডেল্টা ছাড়া আর কোনো উপায় নাই। ওয়াই ডেল্টা দিয়ে তখন সবচেয়ে ইজিলি সলভ হবে। তাহলে কাজ হচ্ছে, আমি যেখানে ডেল্টা কনফিগারেশন দেখবো সেটাকে কনভার্ট করে দিব হচ্ছে ওয়াই কনফিগারেশনে। যখন আমি ওয়াই কনফিগারেশনে কনভার্ট করব, রোধের মানগুলো চেঞ্জ হয়ে যাবে, সেই কারেসপন্ডিং রোধের মানটা আমার নির্ণয় করা লাগবে, দেন সেগুলো বসাই দিলেই আসলে সার্কিট সলভ হয়ে যাবে। ঠিক আছে, একটা হোমওয়ার্ক দিয়ে ছুটিতে দেই। চলো পরেরটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক এইটা। ওকে, তোমাকে আমি বললাম এখানে একটা রোধ আছে, লেটস সাপোজ এটার মান হচ্ছে 10 ওম। ওকে, এখানে আর একটা রোধ আছে, এখানে আরও একটা রোধ আছে, এটা হচ্ছে 20 ওম, এটা হচ্ছে 40 ওম। এখানে যে রোধটা আছে সেটা হচ্ছে কত, 20 40 দিছি না, এটাকে দাও হচ্ছে 10 ওম, এটাকেও দাও 10 ওম। ওকে, এখানে আরও একটা রোধ আছে, এটাকে দাও হচ্ছে কত, ধরো 30 ওম। ওকে, এখানে একটা রোধ আছে, এখানে আর একটা রোধ আছে। ওকে, এখানে আর একটা রোধ আছে, এটাকে দাও হচ্ছে 20 ওম। ওকে, এটাকে দাও হচ্ছে 40 ওম, এটাকে দাও হচ্ছে আবার 10 ওম, দাও র্যান্ডম মান দিলে সমস্যা নাই। এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে। ও মাই গড ভাই, এটা কি ল্যাডার সার্কিট? যাই হোক, এটা হচ্ছে ধরো 50 ওম, মাই গড কত, 50 ওম, এটা ধরো 10 ওম, এটা ধরো 20 ওম, এখানেও একটা রোধ আছে, আছে হচ্ছে কত, 30 ওম। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। দ্য কোয়েশ্চেন ইজ আর এ বি ইজ ইকুয়ালস টু হোয়াট? ওকে, এটা হচ্ছে হোমওয়ার্ক, ট্রাই ইট ইয়োরসেলফ। ওয়াই ডেল্টা ছাড়া করাটা খুব কঠিন হয়ে যাবে, ঠিক আছে? ওয়াই ডেল্টা অ্যাপ্লাইয়ের মাধ্যমে করে ফেলো, সহজ হয়ে যাবে। বাট এখানে দুইবার অ্যাপ্লাই করা লাগবে, কারণ যদি ডেল্টা দুইটা থাকে তখন একবার অ্যাপ্লাই করলে হয়। ডেল্টা যদি তিনটা থাকে, এখানে কিন্তু ডেল্টা তিনটা, একটা দুইটা তিনটা, তখন অ্যাপ্লাই করা লাগবে দুইবার। সো চিন্তা করেন, হ্যাঁ, দুইবার জাস্ট অ্যাপ্লাই করে ডেল্টাকে ওয়াই দিয়ে কনভার্ট করা লাগবে, তাইলে দেখবা সার্কিট মিলা গেছে। সহজ, একদম সহজ, মানে আহামরি কঠিন কিছু না, চেষ্টা করেও পেরে যাবা। ঠিক আছে, দেখো বুঝছো কিনা, বুঝলে আমাদের ক্লাসের সমাপ্তি। Oh my God, থামুন বলছি। থামুন বলছি, হ্যাঁ থেমে গেছি, থেমে গেছি, থেমে গেছি। থামুন বলছি। শেষ গাইস, তাহলে আমাদের অ্যাডমিশনের পড়া আসলে হয়ে গেল। পরের দিন থেকে আবার তোমাদের একাডেমিক পড়াশোনায় আমরা ব্যাক করব, ঠিক আছে? এর জন্য হচ্ছে আমি আজকে একটু প্যারা হইলেও একটু শেষ করে নিলাম, কারণ এই জিনিসগুলো পুরোটাই যেহেতু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য, সেগুলোকে আমি আর নর্মাল ক্লাসের মধ্যে আনতে চাচ্ছিলাম না। আজকের ক্লাসের মাধ্যমে একবারে কমপ্লিট হয়ে গেছে, পরের দিন হচ্ছে আমরা আবার একাডেমিকের পড়াশোনায় ব্যাক করব। ওকে, তাহলে দেখেন বুঝলে আসলে আমাদের ক্লাস কমপ্লিট। এটা হোমওয়ার্ক রইল, আবারও বলতেছি, এখানে কিন্তু দুইবার
ডেল্টা ওয়াই কনফিগারেশন মানে কনভার্সনটা করা লাগবে, এই ডেল্টাকে ওয়াই নেওয়া লাগবে, এই ডেল্টাকে ওয়াই নেওয়া লাগবে, দেন হচ্ছে সার্কিট সলভ করবা, দেখবা সার্কিট একবারে মিলা গেছে। পারবা, পারা উচিত। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক, আমাদের দেখা হচ্ছে আবারও নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস হচ্ছে কবে? বৃহস্পতিবার। বৃহস্পতিবার গভীর রাতে আপনাদের সাথে আরেকবার দেখা হচ্ছে চলতরিতে লেকচার নাম্বার 8 নিয়ে। 7টা লেকচার হয়ে গেছে, আমাদের চ্যাপ্টারের অর্ধেক মোটামুটি হয়ে গেছে বলা যায়, বাকি অর্ধেক চেষ্টা করবো আমরা ঈদের আগে কমপ্লিট করার জন্য, দেখি কমপ্লিট হয় কি না। ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে বাচ্চারা। আজকের মতো এই পর্যন্তই, বাসায় প্র্যাকটিস করতে থাকেন। আর আবারও বলতেছি, আজকের ক্লাস শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের জন্য। আপনার টার্গেট যদি এইচএসসি হয়, আজকের ক্লাসটা আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন। মানে আপনি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট না হন, মেডিকেল বা ভার্সিটি হলে আজকের ক্লাস আসলে দরকার নেই। ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর কালকে আপনাদের ফার্স্ট পেপার ব্যাচে ক্লাস আছে, কালকে হচ্ছে স্ট্রাকচারাল প্রপার্টির 3 নাম্বার লেকচার। সো কালকে আমরা আরও কিছু ম্যাথ ট্যাথ করবো স্ট্রাকচারাল প্রপার্টির, সেই ক্লাসে দেখা হবে। আজকের মতো শুভরাত্রি।